আসসালামু আলাইকুম, কী অবস্থা তোমাদের? চলে আসলাম আমরা আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। তো এই জিনিসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করা যায়। আর তোমাদেরকে বলে রাখি, এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো কারণটা হচ্ছে এই অধ্যায় থেকে প্রতি বছর সর্বনিম্ন দুইটি অথবা দুইটি প্রশ্ন, সর্বনিম্ন দুইটি ধরছি, ঠিক আছে? এছাড়াও 3-4টি পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে এই অধ্যায় থেকে। তা তোমাকে বুঝতে হবে যে এই অধ্যায়টা কতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো আমরা প্রথমে শুরু করব। তো উপযোগ থেকে একটা প্রশ্ন তোমরা শিওর পাবা, ঠিক আছে? এরপর একটা হচ্ছে চাহিদা, আর একটা হচ্ছে যোগান। যদিও প্রশ্নগুলো এমনভাবে হয়ে থাকে না, তোমার এইখানে এই দুইটার মধ্যে একটা ম্যাটার করে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো কিভাবে হয়ে থাকে। স্থিতিস্থাপকতার বিষয় এখানে আছে, ঠিক আছে? তারপরে তোমার দাম নির্ণয়, যোগান নির্ণয়, পরিবর্তন হলে কি হয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের আগে বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে আমাদেরকে। এরপরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব। তো যখন সৃজনশীলের সময় আসবে তখন আমরা সৃজনশীলটা দেখে ফেলবো, ঠিক আছে? তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে উপযোগ। তো উপযোগ জিনিসটা কি? উপযোগ জিনিসটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ধারণা, দ্রব্য বা সেবার, ঠিক আছে? কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। আমরা এই বিষয়গুলো যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা জেনে রাখবো, ঠিক আছে? উপযোগ বলে, তাহলে হচ্ছে উপযোগ, ঠিক আছে? তো এই উপযোগকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। তো দুই ভাগে কি কি? দুই ভাগ হচ্ছে, এক হচ্ছে সংখ্যাগত, আরেকটা হচ্ছে পর্যায়গত। যদিও আমাদের এই বিষয়গুলো সব থেকে প্রশ্ন আসবে না, বাট আমাদের জাস্ট ধারণাটাকে ক্লিয়ার রাখার জন্য এতটুকু তোমাদেরকে বলা। তো সংখ্যাগত দ্বারা অবশ্যই বুঝতে পারতেছো সংখ্যা দ্বারা কি, যে 1 2 3 এগুলো দ্বারা কী করা যাবে? প্রকাশ করা যাবে। 1 2 3 4। আচ্ছা, একটা কথা কি, যদি আমি 1 2 3 4 এগুলো দিয়ে প্রকাশ নাই করতে পারি, আমরা তাহলে অঙ্ক করব কিভাবে? আমাদের ম্যাথ করার তো আর কোনো ওয়ে থাকতেছে না, তাই না? সো আমাদের সংখ্যাগত উপযোগটাকেই আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে পর্যায়গত। তো সেটা হচ্ছে তোমার পছন্দের ওপর, যে আমি এইটা প্রথমে ভোগ করব, এরপরে এটা দ্বিতীয়তে করলাম, আমার এই জিনিসটা তৃতীয়তে মানে ভালো লাগতেছে, মানে বিষয়টা হচ্ছে এইরকম একটা পর্যায় থাকবে, এতটুকুই। তো তোমার এইটা থেকে কিন্তু কোনো প্রশ্নের কিছু আসতেছে না, তোমার যা দরকার সংখ্যাগত উপযোগ থেকে। বুঝতে পারছো? তাহলে আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তোমরা এগুলো একটু লিখে ফেলবা, আর এগুলো লিখতেও হয় না, কারণ এগুলো তোমরা এমনিতেই বুঝে যাবা। তো এখন আমরা দেখব যে উপযোগ কত প্রকার, ঠিক আছে? তো এই লেখাটাকে তোমরা একটু স্কিপ করে ফেলো এখন। উপযোগ, ঠিক আছে? তো উপযোগ কত প্রকার বলতে পারবা? বলো দেখি। হ্যাঁ, ঠিকই বলতেছো। সেটা হচ্ছে উপযোগ 3 প্রকার। কত প্রকার বললাম? 3 প্রকার। 3 প্রকার কি কি? এক হচ্ছে মোট উপযোগ, আমরা মোট থেকে শুরু করব না, আমরা প্রাথমিক থেকে শুরু করব। যেটা শুরুতে থাকে সেইটাকে আমরা শুরু করলাম। প্রাথমিক উপযোগ, 2 মোট উপযোগ, 3 প্রান্তিক উপযোগ। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়ারা কি বললাম? তাহলে উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ধারণা, যা দ্রব্য বা কি সেবার চাহিদা, মানে আমাদের অভাব মোচনের ক্ষমতাটাই হচ্ছে উপযোগ, ঠিক আছে? উপযোগকে দুই ভাগে ভাগ করা যায়, মানে উপযোগ দুই ভাগে হয়ে থাকে, সংখ্যাগত, পর্যায়গত। আর উপযোগকে ভাগ করা হয়ে থাকে অথবা উপযোগ কত প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি? প্রাথমিক, মোট, প্রান্তিক। তাহলে প্রাথমিকটা কি? আমরা আগে প্রাথমিক সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রাথমিক মানে হচ্ছে প্রাইমারি লেভেল। আমরা পড়ে থাকি না, যেমন স্কুল বলতাম যে প্রাইমারিতে পড়ে, মানে সে কি প্লে নার্সারি 1 2 3 এইভাবে বেড়ে ওঠে। তো শুরুতেই যেখানে আমরা পড়ে থাকি সেটা হচ্ছে আমাদের জন্য প্রাথমিক। তার মানে এটা হচ্ছে প্রাইমারি, মানে প্রথম একক ভোগের ফলে আমার যতটুকু চাহিদা মোচন হচ্ছে, মানে আমার পূরণ হচ্ছে, অভাব মোচন হচ্ছে, সেটাই হচ্ছে আমার কি প্রাথমিক উপযোগ, ঠিক আছে? আমরা একটু পরে এগুলো সবগুলো ক্লিয়ার করে ফেলতেছি, সমস্যা নাই। আর মোটটা কি? মোট মানে সবগুলো মিলেই ওভারঅল, তাই না? ওভারঅল আমার সবগুলোকেই কাউন্ট করতে হচ্ছে মোট। আর প্রাথমিকটা হচ্ছে প্রাইমারি, মানে প্রথম এককের জন্য, এটা সব ক্ষেত্রেই সমান থাকে। একটু পরে আমরা সেইটাও ক্লিয়ার হয়ে যাবে। প্রান্তিকটা হচ্ছে মার্জিনাল। সো আমাদের প্রান্তিক সম্পর্কে অনেক ধারণা, মানে একটু কনফিউশন থেকে যায়। তো কথা ওইটা না, কথাটা হচ্ছে প্রান্তিকটা কোনো কোনো ব্যাপারই না, প্রান্তিক জিনিসটাও খুবই ইজি জিনিস, তো আমরা দেখে ফেলি, ঠিক আছে? তো প্রাথমিক, মোট, প্রান্তিক এগুলোকে আমরা সবগুলো এখন ক্লিয়ার করে ফেলবো। দেখো, আমি এখন একটা তোমাকে সূচি দিব, সূচিটা থেকে আমরা বিষয়টা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? আচ্ছা, তো সূচিটা হচ্ছে এমন থাকবে,
তোমার 3টা ভাগে ভাগ করা থাকতে পারে, ঠিক আছে? 3টা ভাগে ভাগ করা থাকবে না, আমাদেরকে ভাগ করে নিতে হবে, আমাকে 2টা জিনিস দেওয়া থাকবে। তো দিয়ে দিতে পারে যে মোটা। আচ্ছা, আমরা একটা কথা কি আমরা জানি তো এটা, তাই না, যে উপযোগকে ইংরেজিতে কি বলা হয়ে থাকে? ইউটিলিটি। ইউটিলিটি ইউটিলিটি। আচ্ছা, আমরা ওজন মাপার একক কি? গ্রাম অথবা কেজি, তাই না? দূরত্ব মাপার একক কি? মিটার, ঠিক আছে? তো আমাদের আয়তন মাপার একক ঘন মিটার, যেটাই বলে থাকো, আমাদের এত কিছু দরকার নাই। তো একটা পরিমাপের একক তো দরকার আছে, তাই না? নাহলে আমরা বুঝবো কিভাবে যে কতটুকু? সো এইরকম ইউটিলিটি, ঠিক আছে, উপযোগ মাপার যে এককটা, সেই এককের নাম, সেই এককটা হচ্ছে আমাদের ইউটিল, ঠিক আছে? এটা একটা এমসিকিউ আসতে পারে ভাইয়া, ঠিক আছে? আমি যেগুলো যেভাবে বলবো এগুলো একটু এইভাবে মনে রাখবা, একদম পুরো ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এত বেশিও ঘাটতে হবে না তখন বইটা, কারণ আমাদের ধারণাটা রাখলে আমরা ম্যাথ করতে পারবো, ঠিক আছে? আমাদের প্রধান কাজ কি? সৃজনশীলে কমন পাওয়া। তাহলে বুঝতে পারছি উপযোগকে ইংরেজিতে বলা হয় ইউটিলিটি। ইউটিলিটি পরিমাপের একক অথবা উপযোগ পরিমাপের একক ইউটিল। কি বললাম? ইউটিল, UTIL। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আমরা এখন মুছে দিই। তো দেখো, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যেটা আমাদের প্রথম ছিল প্রাথমিক উপযোগ, সেটাকে আমরা কি প্রাইমারি ইউটিল বলতে পারি, একক যখন আমরা মাপবো। টোটাল ইউটিল বলতে পারবো, টোটাল ইউটিলিটি, মোট উপযোগ, তাই না? আর প্রান্তিক উপযোগটা কি তাহলে? মার্জিনাল ইউটিলিটি। তো এখন আমাদের প্রশ্ন যেমন দেওয়া থাকবে সেটা আমরা দেখব, যে তোমার এখানে একক দেওয়া থাকবে, দ্রব্যের একক। কিসের একক? দ্রব্যের, ঠিক আছে? দ্রব্যের একক দিল, আর দিয়ে দিল মোট উপযোগ। মোট উপযোগ। সো মোট উপযোগ না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে টিইউ দিয়ে দিতে পারে। টিইউ দ্বারা বোঝাচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি। আচ্ছা, ঠিক আছে? তো এখন দেখো, তোমার বললো যে তুমি যখন এক একক ভোগ করছো, কত একক? এক একক ভোগ করছো, তখন তোমার মোট উপযোগ ছিল 10, ঠিক আছে? মানে কি, তুমি একটা একক যখন ভোগ করছো, যে কোনো একটা দ্রব্য হইতে পারে, এটা তোমার জুস হইতে পারে, তোমার ভাত হইতে পারে, তোমার তরকারি হইতে পারে, তোমার এটা কেক হইতে পারে, তুমি যে যে খাবারটা খেতে পছন্দ করো, বার্গার, পিৎজা, যত কিছু তোমার একটা ভোগ করছো, ঠিক আছে? সো ভোগ করে তুমি 10 একক ইউটিল লাভ করছো, ঠিক আছে? মানে ইউটিলিটি লাভ করছো 10 ইউটিল, ঠিক আছে? তো ইউটিল কথাটা আমি এখন স্কিপ করতেছি। তুমি যখন 2 একক ভোগ করছো, তোমাকে বলে দিল যে তুমি মোট 18 ইউটিল লাভ করছো। এরপর যখন তুমি 3 একক ভোগ করছো, আর একটা কথা কি জানো, তুমি যখন একটা জিনিস ক্রমান্বয়ে ক্রমাগত তুমি ওই সময়টার মধ্যেই, এখানে কিন্তু সময় চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে? কারণ দেখো, তুমি এখন ধরো পড়তে বসছো, তোমার কিছুক্ষণ পর পিপাসা লাগলো, তুমি পানি পান করলা, ঠিক আছে? সো পানি পান করলা, যে তো করার পরে তোমার কি আর 2 ঘন্টা অথবা 3 ঘন্টা অথবা 4 ঘন্টা পর কি আবার পিপাসা লাগবে না? অবশ্যই লাগবে, তাই না? পিপাসা তো লাগতেছেই। তাহলে আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে যে আমাদের সময়টাকে অবশ্যই কি করতে হবে? হিসাবে রাখতে হবে, যে সময়টা ওই সময়ের মধ্যেই হইতে হবে। মানে আমি এখন 1 গ্লাস পানি পান করলাম, পরে আমি আবার 1 গ্লাস পানি ওই সময় পান করতেছি, আবার 1 গ্লাস। সো এইভাবে তুমি কয় গ্লাস পানি পান করতে পারবা? সর্বোচ্চ 2 গ্লাস 3 গ্লাস, তাই তো? এর বেশি তো আর পারবা না, তাই না? তো তুমি যখন পান করতেছো, তুমি প্রথম 1 গ্লাস পানি থেকে যে পরিমাণ একটা স্যাটিসফ্যাকশন পাবা, ঠিক আছে, মানে তুমি যে একটা আরাম পাবা, তো এটা কিন্তু দ্বিতীয় থেকে পাবা না, একটু কম পাবা। তারপরটা থেকে আরেকটু কম পাবা, তারপরটা থেকে আরেকটু কম পাবা, এরপর ধুর এত কে খায়, আমি তো পারবো না তুলে খাইতে, আমার খারাপ লাগবে, তখন কি এটা তোমার জন্য বিরক্তি হয়ে যাবে। তো বিরক্তিটা কিন্তু আবার ইউটিলিটি না, ঠিক আছে? উপযোগ না। তো 3 একক যখন ভোগ করলা, তোমার এখানে হতে পারে যে 24, ঠিক আছে? মানে কমবে ধীরে ধীরে, কি কমবে দেখো, প্রথমটা থেকে আমি 10 পাইছি, পরেরটা থেকে কতটুকু এখন মার্জিনালে আসতেছি আমরা দেখলাম। তো তুমি যখন 4 একক ভোগ করছো, তুমি ওই 24 এককই আছে, মানে তোমার আর ইউটিলিটি বাড়ে নাই, কি হয় নাই? বাড়ে নাই। তো তুমি যখন 5 এককে যাবা, তোমার আর কি বিরক্ত লাগতেছে, তোমার এটা কমে গেল আরো, মানে ইউটিলিটি তুমি আরো বিরক্ত হয়ে গেছো যে আমি আর পান করতে পারতেছি না রে, আমার তো খুবই খারাপ লাগতেছে, শরীর খারাপ হয়ে গেছে, পেট ফুলে গেছে, বিষয়টা এমন হয়ে গেছে, ঠিক আছে? তো এমন দেওয়া থাকলো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখবো আমাদের কি, তাহলে ভাইয়া এখানে তো আমি মোট উপযোগ পাইলাম, আমি একটা কি উপযোগ বের করতেছি, আপনি কি বের করতেছেন? প্রান্তিক উপযোগ বের করতেছেন, তাই তো? কি উপযোগ বের করতেছেন? প্রান্তিক উপযোগ বের করতেছেন, সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। কি বললাম? মার্জিনাল, বানানটা কি? MARGINAL। আর ইউটিলিটি বানানটা আমরা জানি, তাই না? তো বানানগুলোকে খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। তোমরা এখন বড় হয়েছো, এগুলো ভুল করতে পারো না, ভুল করলে সমস্যা। আচ্ছা, এইখানে এখন একটা জিনিস, প্রথম যে এককটা আছে না, প্রথম একক মানে কি? প্রথম, প্রাথমিক, প্রথম থেকে কিন্তু প্রাথমিক আসছে, তাহলে প্রথম একক যেটা আছে এইটা হচ্ছে আমার মোট উপযোগ, এটাই আমার প্রাথমিক উপযোগ, এটাই আমার মার্জিনাল উপযোগ, ঠিক আছে? মানে প্রান্তিক উপযোগ। তাহলে এইটাই সেমই থাকবে,
এই জিনিসটাকে ভুল করা যাবে না। এটা যেটাই টোটাল প্রথম এককের ক্ষেত্রে যেইটা মোট উপযোগ সেইটাই প্রান্তিক উপযোগ সেইটাই প্রাথমিক উপযোগ। বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে ভালো। এখন যখন আমি দ্বিতীয় এককটা বের করব, তো আমি কি করব জানো? সব সময় কি করবা? পরেরটা থেকে আগেরটা বাদ দিবা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করবা। মানে এইভাবেই তোমাকে মার্জিনালটা বের করতে হবে। তাহলে মার্জিনাল ইউটিলিটি বের করার সূত্রটা কি দাঁড়াইলো? মার্জিনাল ইউটিলিটি যদি তুমি কোনটার ক্ষেত্রে বের করতেছো? দ্বিতীয় এককের ক্ষেত্রে, তার মানে এই যে দ্বিতীয় এককের ক্ষেত্রে, তা তোমাকে কি করতে হবে? মার্জিনাল একক তুমি দ্বিতীয় ক্ষেত্রে বের করতেছো না, তাহলে টোটাল ইউটিলিটি দ্বিতীয়টা থেকে টোটাল ইউটিলিটি প্রথমটাকে বাদ দিতে হবে, পরেরটা থেকে আগেরটাকে বাদ দিব। তাহলে দ্বিতীয়টা কত ছিল? টোটাল ইউটিলিটি 18 ছিল, 18 বিয়োগ প্রথমটা কত ছিল? 10 ছিল, কত আসলো? 8। আমরা জানি যে আমরা একবারে বুঝতে পারতেছি যে 18 10 মানে 8 বাড়ছে, তার মানে এখানে 8 হইতো, কিন্তু সূত্রটা কি? এই যে সূত্রটা এইরকম। তো তুমি যখন 3 এককে বের করবা তখন কিন্তু আর এখানে 2 লিখবা না, এখানে 3 লিখবা, এইখানে 3 লিখবা, এইখানে 2 লিখবা। ঠিক আছে? তাহলে সেমভাবে 24 থেকে 18 বাদ দিলে কত হয়? 6 হয়, তাই না? তো এইভাবেই তোমাকে বের করতে হবে। তাহলে আমরা বের করি, বের তো করেই ফেললাম। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হলো 8, তৃতীয়টার ক্ষেত্রে কত হলো? 6, চতুর্থটার ক্ষেত্রে কত হবে বলো দেখি ভাইয়া? 24। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, তো এই জিনিসটা আমরা একটু পরে ক্লিয়ার করে নিব। ঠিক আছে? তো এই জিনিসটাই আমাদের প্রশ্নে আসবে। এগুলো কিন্তু তোমরা ইজিলি পারবা, কিন্তু যে জিনিসটা কঠিন সেই জিনিসটা আমি দেখাই দিব, খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ক্লাসটা সুন্দর মতো মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে? তাহলে চতুর্থ ক্ষেত্রে দেখো তো বারে নেই, তাই না? তার মানে এখানে কত হবে? 24 থেকে 24 বাদ দিলাম, 0 থাকে। এখন দেখো তো, যখন আমি 5 এককের ক্ষেত্রে করতেছি, 5 এককের ক্ষেত্রে 20 মানে কমে গেছে, কিন্তু আমি কি এখন 24 থেকে তাহলে 20 বাদ দিব? কখনোই না। বলছি না দ্বিতীয়টা থেকে প্রথমটা, মানে কি পরেরটা থেকে আগেরটা বাদ দিব। তাহলে 20 থেকে যদি আমি 24 বাদ দিই তাহলে কত হয়? -4। কত হয়? মাইনাস অথবা বিয়োগ 4। ঠিক আছে? বুঝতে পারছো? তো এইটা গেল তোমার প্রথম কাজ। এমন দিয়ে দিতে পারে গ নাম্বারে যে এই দুইটা বক্স দেওয়া থাকবে, তোমাকে প্রান্তিক উপযোগটা বের করতে হবে। বোঝা গেছে? তো প্রান্তিক উপযোগ দেওয়া থাকে কি তুমি মোট উপযোগ বের করতে পারবে না? অবশ্যই পারবো ভাইয়া। তো ধরো এই মানগুলো দেওয়া নেই আমার, তখন আমি কি করব? এই মানগুলো দেওয়া নেই, তখন আমি কি করব? ইজি কাজ, একটু আগে বাদ দিছি, এখন আমি যোগ করে দেব। প্রথমটা সেমই থাকবে, আমি বলছি না প্রত্যেকটার ক্ষেত্রে প্রথম এককটা সমান থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি করব? এই দুটো যোগ করে দাও, প্লাস করে দাও, তাহলে কত হলো? 18। 18-র সাথে আবার 6 যোগ করে দাও, 24। 24-এর সাথে আবার 0 যোগ করে দাও, 24। 24 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 20। ইজি, কোনো ব্যাপার না। অ্যান্ড কাজ কি? এটা গ নাম্বার গেল। ঘ নাম্বার বলবে কি? এটা তোমাকে চিত্রে দেখাইতে হবে এবং কোন পজিশন অথবা কোন বিন্দুতে সর্বোচ্চ পর্যায়ে আছে অথবা কোন বিন্দুতে সর্বনিম্ন পর্যায়ে আছে, এটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে দেখব? তো এই মানগুলো তোমরা খাতায় তুলছো না, আমি মুছে দিই। আমি কিন্তু মুখে মুখে বলবো, তোমাদের কিন্তু এটা কী করতে হবে, সেজন্য খাতায় তুলে নিবা। ঠিক আছে? তুলে নিয়ে দেখবা অথবা মনে রাখতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি? চিত্র দেখব। মানে আমাদের কিন্তু অনেকটা শেষ, আমাদের ইউটিলিটির অনেকটা অংশ শেষ। জাস্ট এখন চিত্রটা দেখব। আমি তোমাদেরকে দুইটা পয়েন্টের কথা বলবো, এই দুইটা কথা সুন্দর মতো মনে রাখবা, তাহলেই এইটার কোনো সমস্যা করবে না। তাহলে আমরা এখন চিত্র দেখব। তো চিত্রটা কিভাবে দেখব? তাই তো, চিত্র আঁকার ধরনটা কি ভাইয়া? আমি যখন মানে তোমাদের মতো আমি যখন ক্লাস করতাম, তা আমি কি করতাম যে এই মানগুলোকে কিভাবে ধরবো, মানে এগুলো এটা স্বাভাবিক, এটা ছোটোখাটো সমস্যা, বাট এটা আমাদের কাছে অনেক বড় মনে হয়। তো আমি কি এখানে 2 ধরবো, এখানে কত ধরবো, 4 ধরবো, নাকি অনেকে দেখি, আমার একটা ফ্রেন্ড দেখলাম সে খাতায় লিখছে এখানে 5 লিখছে, এখানে 10 লিখছে। বিষয়টা কি? কথা হচ্ছে কি, তুমি তোমার এককগুলোর উপর নির্ভর করে ধরবা। ঠিক আছে? কিভাবে আমি তোমাকে দেখাই দিই। এখন আমি এখানে কিন্তু এখন ছোট করে লিখতেছি যে একক ছিল, টোটাল ইউটিলিটি ছিল, মার্জিনাল ইউটিলিটি ছিল, তাই তো? তো এককটি ছিল 1 2 3 4 5 একক নিছি, আর বেশি তো নেই নাই, তাই না? 5টাই নিছি। তো 5 একক ছিল। টোটাল ইউটিলিটি প্রথম ছিল 10 18 24। মার্জিনাল কি কি বের হয়েছে? 10 10ই থাকবে, 8 বের হয়েছে, 6 বের হয়েছে, 0 বের হয়েছে, কত হয়েছে? -4 বের হয়েছে, তাই তো? তো এইটাকে আমরা এখন চিত্র করব। তো তুমি এখন চিত্র যখন করবা, বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি জাস্ট তোমাকে আলাদা করেও বের করতে বলতে পারে। তো এটা খুবই ইজি। আর দুইটা যখন একসাথে বের করতে বলবে তখন চিত্রটা একটু কি হয়, কঠিন হয়ে যায়। তো আমরা দুইটা আলাদা আলাদা করে দেখি, এরপর একসাথে দেখব। ঠিক আছে? তো আমরা এখন দেখতেছি টোটাল ইউটিলিটির ক্ষেত্রে তোমাকে বলে দিল যে টিইউ রেখা অঙ্কন করে দেখাও। কথাগুলো মাথায় রাখবা। তো এটা কিন্তু খুবই ইজি হবে তোমার জন্য। কিভাবে দেখি? আমরা কয়টা একক পাইছি? 5টা একক। তো সমান বরাবর স্কেল দিয়ে যখন মাপবা তখন কিন্তু ইজি হয়ে যাবে। যদিও আমার কাছে একটু ছোট বড় হইতে পারে আমার এখানে, তো তোমরা এটা স্কেল দিয়ে সুন্দর করে নিবা। তো কি করলাম ভাইয়া? 1 2 3 4 5। ঠিক আছে? 5 একক নিলাম। এখন এই জায়গায় মানগুলো বসাইতেই আমার সমস্যা।
তো সমস্যাটা হওয়ার কারণ কি, দেখো তো এখানে কত আছে, টোটালের ক্ষেত্রে করতেছি 10, 18, 24, 24, 20, তার মানে এগুলোকে যদি আমি 5 একক করে ধরি আমার জন্য ইজি হয়, অথবা আমি 6 একক করে ধরি আমার জন্য ইজি হয়, মানে প্রত্যেকটা বিন্দুকে একটা করে স্পেস রাখবো আর কি, স্পেসটাকে কতটুকু রাখবো এটা আমাদের ওপর, তুমি 2 করে রাখতে পারো, 4 করে রাখতে পারো, 10 করেও রাখতে পারো। তো এটা কি তোমার খাতার উপরে নির্ভর করতেছে তুমি কতটুকু জায়গার মধ্যে করতেছো, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, তুমি 2 করে ধরলেও হবে, 5 করে ধরলেও হবে। তো আমি যদি ধরি আমার কিন্তু মানগুলো সব দেখো জোড়া আসছে, তো আমি তাও ধরলাম কি 5 করে ধরবো, ঠিক আছে, 5, 10, 15, 20, সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ আছে 24, সো আমার 24-এর মতো ধরতে হবে, 25 ধরলাম যেহেতু আমি 5 করে স্পেস রাখতেছি, ঠিক আছে। তাহলে এখন আমি মানগুলো বসাবো। প্রথম এককের ক্ষেত্রে 10, প্রথম এককের ক্ষেত্রে 10 কোথায়, তাহলে এই যে এখানে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় এককের ক্ষেত্রে 18, তো 18 এখন কোথায় বসাবো, তাই না, 18 কি 15 আর 20 ঘরের মধ্যে আসছে না, এই জায়গাটা কি 18 না, 18 কিনা বলো, তো এইটা হচ্ছে আমার 18, তাহলে দ্বিতীয় ঘর এই যে বরাবর এইখানে, হ্যাঁ। তৃতীয় এককের ক্ষেত্রে 24, কত 24, 24 কোথায়, এই বরাবর, তাহলে তৃতীয় একক আমি এখানে নিলাম 24, চতুর্থ একক কি 24 না, তাহলে বরাবর সমান থাকলো। পঞ্চম একক কি ডাউন হয়ে গেছে না, কমে গেছে না, -4, -4 তো না, আমরা এটা দেখতেছি না, টোটালটা দেখতেছি, তাহলে আমার কত 20, তাহলে 20 কোথায়, এই বরাবর, তাহলে পঞ্চম এককের ক্ষেত্রে এখানে চলে আসছে। তাহলে এইরকম হয়েছে না, আর বিন্দুগুলোকে যোগ করব, ঠিক আছে। তো প্রথম এককটা কি এখান থেকে ছিল না, আমি এখান থেকেই শুরু করব, ঠিক আছে, রেখাটা এমন হয়েছে, ঠিক আছে, রেখাটা এমন হবেই, এমনই হবে, ঠিক আছে। এই যে এইভাবে এটা টোটাল ইউটিলিটি রেখাটা সব সময় এইরকম হয়, ঠিক আছে, সরি এরকমও না, একবারে এই যে এইরকম করে ডাউন হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার টোটাল ইউটিলিটি রেখা, সবসময় মনে রাখো, তোমার যদি রেখাটা এমন না আসে তোমার ভুল আসছে, বুঝতে পারছো, এটা যা শর্টকাট একটা টেকনিক, যে রেখাটা যদি এমন না হয় মানে আমার ভুল আসছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল ইউটিলিটি রেখা পেয়ে গেলাম, পাইছি কিনা বলো, কি খুবই ইজি ছিল না বিষয়টা, একবারে ইজি ছিল না, ইজি ছিল কিনা বলো, হ্যাঁ অবশ্যই ইজি ছিল। তো এখন হচ্ছে এই বিন্দুটা কি নির্দেশ করতেছে, এই বিন্দুতে এক্স অক্ষ 1, 1 আর 10-এর যোগ মানে মিলনাঙ্ক নির্দেশ করতেছে, এটা কি নির্দেশ করতেছে 2 আর কত 18, সো এইভাবে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা জিনিস নির্দেশ করতেছে। তো এইখানে আমার কথা হচ্ছে এইটা একটা বিন্দু ধরলাম এ, এটা বি, সি, ডি আর ই। তো প্রশ্ন আসবে তোমাকে এমসিকিউ করবে এই দুইটা বিন্দুর মধ্যে কোনটা সর্বোচ্চ পর্যায়ে আছে, ঠিক আছে। তো তুমি বলবা কি ভাইয়া আমরা স্বাভাবিকভাবে সিটাকে ধরে নেই কিন্তু ডিটা হয় সর্বোচ্চ, কিভাবে ডিটা হলো সর্বোচ্চ আমরা দেখব, এটা বের করার একটা শর্ত আছে, ঠিক আছে। সো আমরা কি করলাম, টোটাল ইউটিলিটি রেখাটা দেখছি আগে, তোমাদের জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম, তো আইডিয়াটা দিয়ে রাখলাম, একটু পরে আবার দেখাই দিচ্ছি, কিছু সমস্যা নেই, একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমরা টোটাল ইউটিলিটি রেখাটা আমরা কিন্তু জানি, তো এখন আমরা দেখব মার্জিনালের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, এমইউ এর ক্ষেত্রে, মার্জিনাল ইউটিলিটি রেখার ক্ষেত্রে। তো মার্জিনালের ক্ষেত্রে দেখো তো আমার 10 সর্বোচ্চ, -4 সর্বনিম্ন, তার মানে কি আমার কি 10-এর উপরে যাওয়ার কোনো দরকার আছে, নাই ভাইয়া। তাহলে আমরা এই রেখাটাকে আমরা একটু মুছে দিই, আমরা মার্জিনালের ক্ষেত্রে আলাদাভাবে করি। প্রশ্ন কিন্তু মার্জিনাল আর টোটাল ইউটিলিটি একসাথেই দিবে, ঠিক আছে, সো সেইভাবে করতে হবে, যেহেতু মাইনাসের মান আছে তাহলে আমাদের নিচেও যাবে, তাই না, আমাদের এগুলো বুঝে নিতে হবে, এগুলো তো আমাদের এমন কিছু না যে কঠিন কিছু, বাট আমাদের করতেই প্র্যাকটিস করতে হয়ে যাবে, যে এটা 0, এইখানে হচ্ছে কত কত করে ধরি 2 করে ধরলে বড় হয়ে যায়, আমার উপরে জায়গা নাই, 4 করে ধরলাম, 4, 8, 12, ঠিক আছে, আমার যেহেতু 10 পর্যন্তই আছে আর বেশি নাই, তো নিচে আমার -4, ঠিক আছে। তো এককগুলো বসাই দিই, এককগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, তুমি যখন স্কেল দিয়ে করবা তোমার সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, রেখাগুলো সোজা সোজা থাকবে। তো এখন দেখো কি করব, এক এককের জন্য প্রথম একক ছিল 10, কোথায় ছিল 10-এ ছিল, তার মানে এই বিন্দুতে ছিল। দ্বিতীয় এককের ক্ষেত্রে কোথায় ছিল 8, এটা কিন্তু মার্জিনালের ক্ষেত্রে করতেছি, টোটালের মান ভুল করেও বসানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে দ্বিতীয় এককের ক্ষেত্রে 8, তাহলে দ্বিতীয় একক এই যেখানে 8, তাই তো, একটু বাঁকা কম বেশি হইতে পারে আমার এখানে হাতে করার কারণে, বাট তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। 3 এককের ক্ষেত্রে 6, 3 এককের ক্ষেত্রে কোথায়, এই যে এখানে দেখো এইখানে হবে সর্বোচ্চ 6, তাহলে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর একটু উপরে হয়ে গেছে, এটা একটু নিচে হবে। তারপরে আরেকটা হচ্ছে 4 এককের ক্ষেত্রে 0, 4 এককের কোথায় 0, এই যে এই পয়েন্টেই, তাই তো, 4 এককের ক্ষেত্রে কোথায় 0, 5 এককের ক্ষেত্রে কোথায় দেখো তো, 5 এককের ক্ষেত্রে মার্জিনাল যেহেতু করতেছি আমি মার্জিনালের মানগুলো দেখবো, সো সেটা হচ্ছে -4 অথবা -4, যেটাই বলো,
তাহলে ঠিক আছে, এখন তাহলে 5 এককের ক্ষেত্রে কোথায়, এই বরাবর নিচে যে কোনো একটা বিন্দুতে। তো এই রেখাটাকে এখন তুমি কি করে দিবা, যোগ করে দিবা। ঠিক আছে, তো আমি এখন করছি, আমার এখানে উঁচা নিচা মনে হচ্ছে, তুমি যখন স্কেল দিয়ে বসাবা সোজা একটা দাগ চলে যাবে, বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার কি মার্জিনাল ইউটিলিটি রেখা। এখন কথা হচ্ছে ভাই আমরা কিন্তু আলাদাভাবে দেখছি, এই দুইটাকে আমাদের একসাথে করে দেখতে হবে যাতে আমাদের জন্য কি হয়, সুবিধা হয়। ঠিক আছে, আর প্রশ্নে কিন্তু তোমাকে একসাথেই করতে বলবে। তাহলে এখন দেখি আমরা একসাথে করলে কীরকম হবে রেখাটা। ভাই একটু তাহলে তো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, যে এখন তো আলাদা আলাদা করে করতেছি না, একসাথে করতেছি, একটু কি মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু না, কঠিন না, তেমন কোনো কঠিনের কিছু নাই, বাট রেখা দুইটা তোমার কি হবে, একসাথে থাকবে, তো তাই একটু মনে হইতে পারে। তো এই যে দিলাম, তো আমার কি এটা শূন্য, এটা আমার ওয়াই, এটাকে আমরা ওয়াই ড্যাশ ধরতে পারি, না ধরলেও সমস্যা নাই, এটাকে আমরা এক্স ধরবো। ঠিক আছে, তো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর দ্রব্যের এককগুলো থাকবে। তাহলে আমি আবার লিখে ফেলি, এই যে একটা দেখা দিচ্ছি, বাসায় আরও বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমাদের টেস্ট পেপার অনেকগুলো দেওয়া আছে, তো আমি জাস্ট তোমাদেরকে থিওরিটাকে ক্লিয়ার করে দিচ্ছি, এরপর আমি নিজেও তোমাদেরকে সলভ করাই দেবো। তাহলে টোটাল ইউটিলিটি রেখার ক্ষেত্রে কি সর্বোচ্চ কত পর্যন্ত গেছে, 24 পর্যন্ত। তাহলে আমাকে 24 পর্যন্ত নিতে হবে, আর 24 পর্যন্ত নিলে আমার তো মার্জিনাল তো 10 ইজিলি চলে আসতেছে, তাই না? তাহলে আমি নেই 4, 8, 12, 16, 20, 24। ঠিক আছে, 24। আর আমার মার্জিনাল ক্ষেত্রে কত আসছে, দুইটাকে কিন্তু দেখতে হচ্ছে, কনসিডার করতে হচ্ছে, তাই না? তাহলে এখানে আমি ধরলাম এই যে এখানে -4। ঠিক আছে, জাস্ট তুমি ধরে নিবা, এখানে তোমাকে কেউ কোনো ভুল দিবে না, বুঝতে পারছো? এগুলো কোনো ভুল দিবে না। তাহলে এখন দেখো দুইটাকে একসাথে বসাবো, তো আমি টোটালটা আগে বসাই। টোটালটা কত ছিল, ওই সেমভাবেই আমার 10 ছিল, প্রথমটার ক্ষেত্রে 10, যেহেতু আমার 10 মানটা এখানে উল্লেখ নাই, তো তুমি এখানে আলাদা করে উল্লেখ করে দিতে পারো জায়গা থাকলে, না দিলেও সমস্যা নেই, এখানে দেখাই দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এটা হচ্ছে আমার 10, তুমি এটা বুঝাচ্ছ যে হ্যাঁ এখানে 10। এরপরে 10, তারপর 18, 24, 24, 20। 18 কোথায়, তাহলে 16 একটু উপরে। তো এই বরাবর দ্বিতীয় এককে চলে আসি আমরা, তো দ্বিতীয় এককটা হচ্ছে এইখানে, তাই না? এখানেই হবে হয়তো। এরপরে 24, 24, 20, তাহলে তৃতীয় এককের ক্ষেত্রেও 24। 24 কোথায়, একদম সর্বোচ্চ টপ পয়েন্টে। তৃতীয় এককের ক্ষেত্রে 24 এইখানে। চতুর্থ এককের ক্ষেত্রে 24 এইখানে। 20, তারপরে 20-এর ইয়ার ক্ষেত্রে কি বলে, সরি, তারপরটা কি বলতেছি, যে পঞ্চম এককের ক্ষেত্রে কত, 20, তাই না? তো আমি এখানে পঞ্চম এককে বসাই দিলাম। ভাই এগুলো খুবই ইজি লাগতেছে, তাই না? ইজি হয়ে গেছে না? তো এটাকে তুমি এখন যোগ করে দাও, তো যখন এটা যোগ করবা রেখাটা এমন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে একটু লাগে নেই, এখানে তুমি একটু লাগাই নাও। তো এই জিনিসটা কি সমান থাকবে, এটা মাথায় রাখবা যে এই জায়গাটা সমান হয়ে যাবে, সমান থাকবে, হ্যাঁ এমন থাকবে আর কি, বুঝতে পারছো? তারপর এখন তুমি মার্জিনালগুলো বসাও সেমভাবেই। 10, এই যেখানে প্রথমে 10 থেকে শুরু হচ্ছে, এটাও 10 থেকে শুরু হবে। তো রেখাটা শূন্য কোথায় হয়েছে দেখো তো, 4, তাহলে মানে 4-এর ভেতর দিয়ে ছেদ করবে, তাই না? তো আমি যে 4-এর ভেতর দিয়ে ছেদ করাই দেই, তো যখন ছেদ করাই দিলা, এখন দেখো তোমার দ্বিতীয় এককে ছিল 8, এই 8 বরাবর চলে আসছে দ্বিতীয় একক। ঠিক আছে, এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা কোনো সমস্যা নাই। এইখানে তোমার 8 চলে আসবে দ্বিতীয় এককের ক্ষেত্রে, এখানে একটু উঁচা নিচা মনে হচ্ছে, বাট তুমি পয়েন্টগুলো ধরে ধরে বসাবা, দেখবা কি সমানভাবেই চলে গেছে, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে -4, এই যে এই বরাবর -4, এইখানে -4 ধরে নিবা। ঠিক আছে, এখন তুমি চাইলে এই রেখাগুলোকে এইভাবে দিতে পারো, যে আমি এগুলো বুঝাচ্ছি এইভাবে আসে, তারপর এটাকে তুমি এখানে তুলে দিবা। এরপর এটাকে বরাবর রাখতে গেলে তৃতীয় একক এইখানে, চতুর্থ একক এইখানে, পঞ্চম একক এইখানে, মানে একটু সোজা করে করে বসাবা। আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো হাতে করতেছে, তো একটু বোর্ডটা পিছলা, তাই একটু পিছলে যাচ্ছে আর কি। আচ্ছা, তো আমি রেখাগুলোকে ইয়ে করে দিই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলা। এগুলোকে তুমি মেনশন করে দিতে পারো, এই যে এটা ছোটো হাতের এ, এটা ছোটো হাতের বি, এটা ছোটো হাতের সি, এটা ছোটো হাতের ডি, মানে রেখাগুলোকে জাস্ট মেনশন করে দিচ্ছ, বিন্দুর মিলন স্থানগুলোকে, আর কিছুই করতেছো না, আর কিছু করাও লাগবে না। ঠিক আছে, তুমি চাইলে এই পয়সা দাগ দিতে পারো, ওগুলোকে একটু হিজিবিজি লাগবে, দরকার নেই। তোমার মেইন জিনিস কি জানো, এই রেখাটা টোটাল ইউটিলিটি রেখাটা, আর এই রেখাটা মার্জিনাল। তো তুমি যদি এই দুইটা আঁকতে পারো বরাবর পজিশন মতো, তাহলেই তোমাকে ফুল মার্কস দিবে, বোঝা গেছে? আর কথা হচ্ছে তোমাকে আমি কি বলতে চাইছিলাম, হাইয়েস্ট কোনটা, তাই না? তো দেখো তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু এই দুইটা বিন্দু সমান পর্যায়ে আছে, এখানে দুইটা বিন্দু কিন্তু সমান পর্যায়ে থাকতে হবে। ঠিক আছে, তো এটা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা বিন্দু ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম, মানে এই বিন্দুটা কি এইভাবে থাকবে, রেখাটা এমন করে আসে, তারপর ডাউন হবে। তার মানে এই বিন্দু যেটা থাকবে, আর কি বিন্দু ছিল, সি বিন্দু, আর এটা ডি বিন্দু, দুইটা ব্যালেন্স থাকবে। আর কথা হচ্ছে কি জানো, তোমাকে বলবে যে সি বিন্দু না ডি বিন্দু, কোনটা সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু কোনটা, সর্বোচ্চ বিন্দু কোনটা, তুমি কি বলবা, সি না ডি, বুঝে বলতে হবে। তুমি সি বলবো অনেকে, ডি বলবো অনেকে, আমি যদি বলে দিছি ডি অ্যান্সার, তাই না? তো অনেকে বলতেছো ডি, কিন্তু কেন,
এটা হওয়ার কারণ কি জানো? কথাটা মাথা কান খুলে শুনে রাখো। সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। আমি বলি টোটাল ইউটিলিটি রেখা সেখানেই সর্বোচ্চ হবে যেখানে মার্জিনাল ইউটিলিটি রেখা, কি বললাম, টোটাল ইউটিলিটি রেখা সেইখানেই, সেই বিন্দুতেই সর্বোচ্চ হবে যেই বিন্দুতে মার্জিনাল ইউটিলিটি রেখা শূন্য হবে। তো মার্জিনাল ইউটিলিটি তাহলে আমার দরকার আছে, তাহলে মার্জিনাল ইউটিলিটি রেখাটা কোথায় শূন্য? এই তো এই পয়েন্টে, তাই না? এই পয়েন্টে শূন্য না? হ্যাঁ, তো এই পয়েন্টটা বরাবর তুমি সোজা দাগ দিয়ে তুলে দিবা। সোজা যখন দাগটা তুলে দিবা সেটা যে বিন্দুতেই হোক সেটাই সর্বোচ্চ। তাহলে এটা কোথায় হয়েছে দেখো তো, এটা বরাবর তুলে দাও দেখি। ডিতে হয়েছে না? ডিতে হয়েছে, তাহলে ডিটা হচ্ছে সর্বোচ্চ। কথাটা মাথায় রাখবা তো, এটা কিন্তু এমসিকিউ এ আসবে। তোমাদের কিন্তু এইচএসসিতে এই প্রশ্নগুলোই করবে, আমি তোমাকে হুবহু প্রশ্ন বলতেছি। তাহলে এই কথাগুলো তোমাকে কি করতে হবে? অবশ্যই গুরুত্ব সহকারে শুনতে হবে যদি তুমি ভালো কিছু ভালোভাবে কি করতে চাও, পড়তে চাও। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই গেল আমাদের টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, এক কথায় উপযোগ চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আমাদের কি শেষ হলো? উপযোগ শেষ হয়ে গেল। মানে আমরা এইখান থেকে তোমাদের কত 10 সৃজনশীল একটা শিওর 10 মার্ক পাবা, আর সাথে 3 থেকে 4টা এমসিকিউ তোমরা পাবা। তার মানে তুমি অর্থনীতির প্রথম অধ্যায় করার ফলে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল মাস্ট থাকে, আর 3টা থেকে 4টা এমসিকিউ থাকে। তার মানে তুমি 14 মার্ক কমন করছো, 14 মার্ক প্লাস হয়ে গেছে আজকে। এখন জাস্ট এতটুকু করাতে তোমার কতটুকু হয়ে গেছে? 14 প্লাস। বুঝতে পারতো? সেই অধ্যায়ে আরও তাহলে কত, তুমি এই অধ্যায় থেকেই 50% মার্ক তোলার মতো চান্স আছে। বুঝতে পারছো? 50 না, বাট 40 থেকে 45 প্লাস, মানে ওইটাই বলতে পারি। মানে অধিকাংশ মার্ক তুমি জাস্ট এই দুইটা অধ্যায় পড়লেই পারতেছো। বোঝো তাহলে? আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখন আমরা দেখব কি, আমরা এখন শুরুতে যাব। তাহলে আমাদের চলক কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্বাধীন চলক, পরাধীন নয়, নির্ভরশীল চলক। ঠিক আছে? তাহলে কি কি চলক? স্বাধীন চলক, আর একটা কি? নির্ভরশীল চলক। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া কোনটা স্বাধীন চলক আর কোনটা নির্ভরশীল চলক আমি বুঝবো কিভাবে? ঠিক আছে? তো স্বাধীন মানে কি বলো তো? যে নিজে নিজে চলতে পারে। নির্ভরশীল মানে কি? সে নির্ভর করে, তাই না? সে কি করে? নির্ভর করে। তো এইখানে দেখো তো নির্ভর করতেছে কোনটা? এমনি কিন্তু বুঝতেছে না। এখন আমি যখন বলবো তখন এমনি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি চাইলেই কিন্তু ওয়াই এর একটা মান ধরতে পারি। যে আমি যদি বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু 1, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 2, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 3, আমি এভাবে চাইলে একটা মান ধরতে পারতেছি। তাহলে আমি ওয়াইটাকে চেঞ্জ করতেছি। ওয়াই এর জায়গায় তাহলে কি বসবে? 1 + 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে y যখন 1, x তখন 3। x যখন 1, y তখন কত আমি কিন্তু বলতে পারবো না। এখানে 1 বসালে আমি কি y এর মানটা পাবো? পাবো না। তখন আমাকে কি বিয়োগ করতে হবে? ভাগ টাগ করে, বিয়োগ টিয়োগ করে, যোগ বিয়োগ যেটাই বলি করতে হবে। তো সোজা কথায় এইভাবে যখন ফাংশনটা আসে, আমি এখানে y এর মানটা যখন আমি চেঞ্জ করতেছি, তখন আমার কি x এর মানটাও পরিবর্তন হচ্ছে। কিভাবে? y কে যদি আমি 2 ধরি, তাহলে আমার এখানে 2 বসতেছে। 2 + 2 = 4। তাহলে কত আসলো? 4। বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এখানে ওয়াইটা হচ্ছে স্বাধীন চলক আর এক্সটা হচ্ছে নির্ভরশীল চলক। নির্ভরশীল চলক। তো আমার কিন্তু আর এগুলোকে ডিটেলসে পড়ার কোনো মানেই নেই। বুঝা গেছে? তাহলে আমার স্বাধীন চলক, নির্ভরশীল চলক বললাম। এই দুইটা দেখো তো, এই দুই কি আমার কোথাও চেঞ্জ হচ্ছে? দুই কিন্তু কোথাও কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। দুই কোথাও কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। দুই যেমন আছে তেমনই আছে। তাহলে আমি এখন এটা একটু ক্লিয়ার করে লিখে ফেলি। তোমাদের এখন পারার কথা। আশা করি এটা আর তোমরা এখন ইজি। এটা কিন্তু কোনো জিনিসই না, বাট আমরা অপেক্ষক কথাটার সাথে কি না আমরা বুঝতেছি, ধীরে ধীরে সুস্থে আমরা ক্লিয়ার করে। 5 অধ্যায় করতে করতেই তোমার এগুলো এই অধ্যায় করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। চাহিদা আর যোগান। ঠিক আছে? আচ্ছা, তো বলছে কি 10 - 2p। তো এই দেখো তো 2 এর সামনে কি মাইনাস আছে না? সো এইটাই হচ্ছে আমার স্লোপ, এটা হচ্ছে আমার ঢাল। নোট করে ফেলো, নোট করে ফেলো। ঢাল এটা যখন আমরা যোগানের ক্ষেত্রে করব, কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে, তখন এটা কি হবে জানো? 10 প্লাস, এইখানে +2 হয়ে গেছে। বুঝতে পারছো? তার মানে চাহিদার যোগানের মধ্যে বিপরীত সম্পর্ক, দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, কিন্তু দাম আর যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক। কি বললাম ভাইয়া? মাথা ঘুরতেছে, কিছুই বুঝলাম না। কথাগুলো কি যে এগুলো কথাগুলো দ্বারা বুঝতে একটু কষ্ট হয়, বাট যখন তুমি কি করে করে বুঝবা তখন তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি বললাম কি দাম বাড়লে চাহিদা কমে, তাহলে এদের মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক? আমরা কিন্তু যোগান এখনো করিনি, যোগান করব। তখন দেখবা কি দাম বাড়লে তোমার যোগান বাড়ে। এটারও একটা কারণ আছে, স্পেসিফিক কারণ, এটা দেখবো। এটা হচ্ছে আমার বিপরীত সম্পর্ক নির্দেশ করতেছে। বিপরীত কি বললাম? নোট করে ফেলো, নোট করে ফেলো। বিপরীতমুখী। আরেকটা হচ্ছে এটা কি বোঝাচ্ছে? যোগানের সাথে সমমুখী। সমমুখী। বুঝতে পারছি আমরা? তাহলে আমাদের ঢালের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন ঢাল তোমাকে বের করতে দিবে না যে এটা ঢাল কতটুকু, এটার কতটুকু, এটা কিভাবে বের করে এটাও দেখাই দিচ্ছি। ঢালটা কিভাবে বের করতে হয়। ঢাল বের করতে হয় ট্যান থিটা দিয়ে। কি দিয়ে? ট্যান দিয়ে। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এই বিষয়গুলো আমরা একটু পরে দেখতেছি। আমরা ঢাল বের করাও দেখবো যে আসলেই কি 2 হয়, নেগেটিভ হইবে নাকি হবে না। তো এটা আমরা এখন দেখি। সূত্রটা লিখছে তো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা আমরা আগে থেকে জানি।
সো দেখো আমরা চিত্রটা এখন ইজিলি করব, তোমাদেরকে বুঝাইছি। এখন আমি সোজা করে জাস্ট লিখে দিব যে রেখাটা এমন এখান থেকে তোলো ডি। তাহলে আমি প্রথমটার 1 যখন 1 তখন আমার মান কত, এইখানে 1 এর জন্য কত 1 টাকা এসে আমি 1 টাকায় বেশি পণ্য নিতে চাইবো 8। আচ্ছা আমি 8 এখানে লিখবো না, 8টা আমি এখানে লিখবো। যখন আমার টাকা বাড়বে 2 টাকা হবে তখন আমার পরিমাণটা কি কমে যাবে, দেখো স্লাইটলি কমে গেছে 6। 3 টাকায় তখন আমি 3 টাকা যখন করতেছি তখন আমার পরিমাণটা কি হয়ে গেল, আরো কমলো, কত হয়ে গেল 4 হয়ে গেল। যখন আমি কত টাকায় করতেছি 4 টাকায় করতেছি, ঠিক আছে, কত টাকায় 4 টাকায়, তাই না? আচ্ছা সরি, আমাদের এখানে দামগুলো লিখতে হতো, আমরা এখানে দামগুলো লিখবো, আমরা দামটাকে উপরে রাখবো, এটা কথা মাথায়, এটা ভুলিও না, এটা ভুলিও না। এই যে আমি এখন ভুল করতে ধরছিলাম, এটা ভুল করা যাবে না। তো এটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড এদিকে থাকবে আর কি এদিকে দাম থাকবে। সো দাম যখন আমার 1 টাকা, দাম যখন আমার 1 টাকা তখন আমার চাহিদার পরিমাণটা 8 একক, 8 একক। যখন দাম আমার 2 টাকা তখন আমার চাহিদার পরিমাণটা 6 একক। দাম যখন আমার 3 টাকা তখন আমার চাহিদার পরিমাণটা 4 একক। যখন দাম আমার 4 টাকা তখন আমার চাহিদার পরিমাণটা 2 একক। মানে দেখো দাম যখন বাড়তেছে চাহিদা আমার কমে যাচ্ছে, দামটা উপরের দিকে উঠলে আমার চাহিদাটা কমে আসতেছে। বিষয়টা ক্লিয়ার? এই জিনিসটাই হচ্ছে আমার কি দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। দাম যখন বাড়বে চাহিদা তখন কমবে, দাম যখন কমবে চাহিদা তখন বাড়বে। কিভাবে ভাইয়া? দেখো দামটা ধরো আমি প্রথমে 4 টাকা ছিল, সে দাম যখন কমতেছে চাহিদা পরিমাণ বাড়তেছে, দাম কমতেছে চাহিদা পরিমাণ বাড়তেছে। বোঝা গেছে? এই জিনিসটাই আমরা কি করব, ঢাল নির্ণয় করব। দেখো ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার সূত্রটা কি জানো? ঢাল নির্ণয় হচ্ছে ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে ওয়াই এর পরিবর্তন, লম্বের পরিবর্তন সাপেক্ষে কিসের পরিবর্তন, আমার এক্স এর পরিবর্তন। তো আমরা একটা রেখা নিব, ধরো আমরা এরকম একটা মান নিলাম এই জায়গা, ঠিক আছে, এইরকম একটা বিন্দু আছে পয়েন্ট আমরা ধরে নিলাম, সামথিং কিছু একটা ধরে নিলাম, ঠিক আছে। তো মানটা ধরলাম আমরা, ধরো দাম তোমার যখন 4 টাকা ছিল পরিমাণ তখন কত কম ছিল, 2 ছিল। যখন দামটা কমে গেছে 2 তখন পরিমাণ বেড়ে গেছে 4, মানে 4 এইখানে 4 এইখানে 2। তো এই বিন্দুগুলোর আমরা নাম দিই, ঠিক আছে, এ আর বি, তাই তো? এতটুকুই তো? আচ্ছা তাহলে এখন দেখো 4 2, এখন আমরা কি করব, ডেল ওয়াই মানে আমাদের ওয়াই এর কতটুকু পরিবর্তন হইলো, ওয়াই কোনটা আমার এই পাশে মানে পি যেটা, আর এটা হচ্ছে এক্স। তাহলে এই রেখার ঢাল কতটুকু হবে বলো দেখি? এই রেখার ঢালটা হবে ডেল ওয়াই মানে y2 মাইনাস y1, আর এটা হচ্ছে x2 মাইনাস x1, তাই তো? তাহলে y2 মাইনাস y1, x2 মাইনাস x1। y2 কত ছিল এখানে? y2 ছিল 2 আর y1 ছিল 4, মানে যেহেতু এটা প্রথমে ছিল তাহলে দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব, 2 মাইনাস 4। এরপরে নিচেটা কোনটা হবে? x2 হচ্ছে এইটা আর x1 হচ্ছে এইটা, তাহলে x2 হচ্ছে 4, x2টা হচ্ছে 4, x1 হচ্ছে 2। তাহলে x2 হচ্ছে 4 বিয়োগ 2 কত হয়? তাহলে 2 থেকে 4 বাদ দিলে হয় -2, নিচে বাদ দিলে হয় 4 - 2 হয় 2। এইটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার আসে -1। তাহলে আমার ঢালটা কত? ঋণাত্মক। মিলছে? ঢালটা আমার ঋণাত্মক, মিলে গেছে। আচ্ছা এইটা ছিল আমার ঢালের জিনিস, বুঝতে হবে এতটুকুই, আর কিছুই নেই। আচ্ছা তাহলে এখন দেখি চাহিদা অপেক্ষা থেকে চাহিদা রেখা অঙ্কন আমরা করছি, আমরা এটা পারবো। তো এরকম একটা মান দিয়ে দিছে, তো এটা থেকে তোমরা করে নিতে পারো, এটা খুবই ইজি জিনিস, জাস্ট এইভাবে বসাই দিবে, আর কিছুই না। তো আমাদের এই দেখো ঢালের জিনিসটা আমরা চলে আসছি। ঢালটা কি আমরা একটু ইজিলি করাইলাম, সেটা হচ্ছে স্লোপ। কোনো রেখার উলম্ব বা উচ্চতা ও আনুভূমিক দৈর্ঘ্যের অনুপাতকে ঢাল বলে, তার মানে লম্ব বাই ভূমিকে। এর জাস্ট পরিবর্তনটাকে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হচ্ছে আমার কি ঢাল, এটাই কি আমার ঢাল। ডেল চিহ্ন মানে কি? ডেল চিহ্ন মানে বোঝায় কি পরেরটা থেকে আগেরটা বাদ দিব, পরেরটা থেকে আমি আগেরটা বাদ দিব, সেটা যে কোনো কিছুরই হইতে পারে। সামান্য যে পরিবর্তনটা হয় জ্যামিতিক ব্যাখ্যা, স্বাধীন চলকের সামান্য পরিবর্তনে অধীন চলকের যে পরিবর্তন হয়, তার মানে দেখো স্বাধীন চলক যখন তোমার ধরো এরকম ছিল যে 10 - 2p, তো স্বাধীন চলক যখন 1 ছিল, p যখন 1, তখন আমার y এর এখানে কিউডির মান কত ছিল? কিউডির মান ছিল 2 কে 2, 10 থেকে 2 বাদ দিলে হয় 8, কিউডির মান ছিল 8। এখন যখন p এর মানটা 2 হয়ে গেছে, p এর মান 2 হয়ে গেছে, 2 * 4, তার মানে 10 থেকে 4 বাদ দিলে হয় 6। এই যে পরিবর্তনটা হলো, কতটুকু পরিবর্তন হলো এটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে, আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে চাহিদা সমীকরণ গঠন, চাহিদা সমীকরণ গঠন, চাহিদা সমীকরণটাকে কিভাবে গঠন করতে হয় এখন এটা আমরা করব, ঠিক আছে। তো দেখো চাহিদা সমীকরণ গঠন, সমীকরণটাকেই এবার আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমাদের সমীকরণটা কি আমরা বলে দেখি। আমাদের একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে যে কিউডি মাইনাস এ মাইনাস বিপি, এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। এই সমীকরণটাকেই তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা সেটারও আমাদের প্রশ্ন দিয়ে দিছে। ধরি কোনো দ্রব্যের দাম 10 টাকা তথা এ দ্রব্যের চাহিদার পরিমাণ 100 একক, মানে দাম যখন 10 টাকা ছিল চাহিদা পরিমাণ 100 একক ছিল, বোঝার চেষ্টা করো। এখন দ্রব্যের দাম হ্রাস পেলে, দাম কমে গেলে 9 টাকা হয়েছে, তখন আমার চাহিদাটা বেড়ে গেছে, স্বাভাবিক। আমি বলছি কি আমার দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, ঠিক আছে। তো আমার যেহেতু দাম কমছে আমার চাহিদা কি হবে, বাড়বে। দ্বিতীয়টা হচ্ছে এখানে, তাই তো।
তো আমাদের এটা বের করার সূত্র কি জানো? সেটা হচ্ছে কিউডি মাইনাস কিউ1 কিউ1 মাইনাস কিউ2, এটা হচ্ছে আমার কি চাহিদা সমীকরণ বের করার সূত্র লিখতেছি আমরা, ইজ ইকুয়াল টু পি মাইনাস পি1 পি1 মাইনাস পি2। আর কথা হচ্ছে ভাইয়া এখানে কিন্তু আমরা কিউডির মানটা জানি না, এখানে আমরা পির মান জানি না। হ্যাঁ, আমরা জানবো না, আমরা জানলে তো আমরা মানটা পুরোটা অ্যান্সারই বের করে ফেলতে পারবো। কিন্তু আমাদের কাজ কি, আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে বের করা, কিউ মানে এই মানটাকে নিয়ে আসা। কিউডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি, বি এই জায়গায় মানটা পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? বিটা হচ্ছে এখানে ঢাল, বিটা হচ্ছে আমার ঢাল, এই জিনিসটাকে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখন তাহলে কি করব, কিউডির মান আমরা জানি না কিন্তু আমরা কিউ1 এর মান জানি। আমার কিউ1 এর মান হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, দেখো প্রথম অবস্থায় যেটা সেটাকে আমরা 1 ধরবো। তো দাম যেহেতু এটা পি1 যখন 10, কিউডি তখন 100, পি1 যখন কমে গেল আমরা স্বাভাবিক পি2 হয়ে গেল 9, তখন আমাদের কিউডি এটা 1, কিউডি2 মানে আমাদের দ্বিতীয় চাহিদাটা অবশ্যই বেড়ে যাবে, দাম কমলে চাহিদা বাড়ে, তো বেড়ে 120 একক হয়ে গেছে। তাহলে আমরা কিউ1 এর মান জানি, কিউ1 এর মান হচ্ছে কিউডি1 যেটা এটাই কিউ1, তো এটা হচ্ছে আমার এখানে 100, তারপর হচ্ছে এটা আবার 100 এখানে বিয়োগ 120 কিউ2 যেটা কিউডি2 সেইটা, আর এখানে পি যেটা পি আছে পি মাইনাস পি1 এর মান কত ছিল 10, পি2 এর মান ছিল 9, তাহলে 10 নিচে 10 বিয়োগ 9। তাহলে এখন আমরা কি করতে পারি, সমাধান করব। তো সমাধান করে দেখো তো নিচে কত আসে, 100 থেকে 120 বাদ দিচ্ছি, তাহলে কত আসে -20। উপরে কত থাকতেছে কিউডি মাইনাস 100 সমানই থাকতেছে। এখানেও পি মাইনাস 10, পি থেকে আমি 10কে বাদ দিতে পারি না, 10 থেকে 9কে বাদ দিতে পারি, নিচে 1। তো আমরা কি আড়াআড়ি গুণ পারি না, ক্রস গুণন করতে পারি না? হ্যাঁ পারি, তাহলে করি। এটাকে করলে হয় 1 দিয়ে গুণ করলে কিউডি মাইনাস 100 এটাই থাকবে, ইজ ইকুয়াল টু পি মাইনাস 10, পিও গুণ হবে 20 দিয়ে, তাহলে আমি আলাদা একটা লাইন করে দিই তোমাদের জন্য, -20 দিয়ে, এখন এখানে ভাগ ছিল এখানে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে হইলো কিউডি মাইনাস 100 ইজ ইকুয়াল টু -20 পি, এখন দেখো -20 গুণন -100, যদি আমরা দুইটা মাইনাস গুণ করি -20 গুণন -10, তাহলে কি হয় মাইনাস মাইনাসে। আচ্ছা তাহলে এখন আমরা কি দেখবো, স্থিতিস্থাপকতা। তো আমরা স্থিতিস্থাপকতা দেখি, স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা হচ্ছে দাম, আয় বা অন্যান্য কোনো উপাদানের পরিবর্তনের ফলে চাহিদা বা যোগান, মানে আমার চাহিদা বা যোগানের যে পরিবর্তনটা হচ্ছে এটা কতটুকু হচ্ছে এইটার হারকে নির্দেশ করে। তখন কথা কি জানো, স্থিতিস্থাপকতা কখন হবে? স্থিতিস্থাপকতা তখন হবে যখন তোমার দামের পরিবর্তনের সাথে চাহিদা পরিবর্তনটা বেশি হবে, দামের অথবা আয়ের, ঠিক আছে? এই দাম অথবা আয়ের এইটার পরিবর্তনের সাথে, কিসের পরিবর্তনের সাপেক্ষে যখন আমার চাহিদা বেশি পরিবর্তন হবে। কি বললাম, বেশি, এটা কথা মাথায় রাখিও। আমরা এই জিনিসটা কিছুদিন আগেও আমার ক্লিয়ার ছিল না, বোঝা গেছে? বিষয়টা হচ্ছে এমন কিছু যে দাম অথবা আয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার পরিবর্তনটা কি হবে, বেশি হবে। যদি বেশি পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন বেশি হয় দাম ও আয়ের পরিবর্তনের সাপেক্ষে, যদি চাহিদার বেশি পরিবর্তন হয়, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি বেশি যদি পরিবর্তন হয় তাহলে সেইটা হবে স্থিতিস্থাপক। কি হবে সেইটা? স্থিতিস্থাপক, ঠিক আছে? স্থিতিস্থাপক। আর যদি না হয় তাহলে সেটা কি, অস্থিতিস্থাপক। কি বললাম, অস্থিতিস্থাপক। এখন এটার আবার পরিবর্তন আছে, তীব্রতা আছে, ঠিক আছে? মানে অনেক বেশি হচ্ছে আর অনেকগুলোর পরিবর্তনই হচ্ছে না, তো সেটাকে তোমরা কি বলবা, ঠিক আছে? তো মনে করো যে কি একটা বেশি পরিবর্তন হচ্ছে সেটা বেশি স্থিতিস্থাপক, আর যদি তুলনামূলক কম হয় তাহলে সেটা তুলনামূলক কম স্থিতিস্থাপক, ঠিক আছে? যে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু স্থিতিস্থাপক, পরিবর্তন হইলে স্থিতিস্থাপক, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা কি, অস্থিতিস্থাপক। এখন কথাটা কি দেখো তো, এখানে কিন্তু কথার মধ্যে একটা জিনিস আছে যে আমাদের স্থিতিস্থাপকতা কত প্রকার। তো এটা আমরা বুঝে নিতে পারি যে একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা আছে, এটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা আছে, আর একটা হচ্ছে অন্যান্য কোনো উপাদান, মানে হচ্ছে কি অন্যটা দ্রব্যের পরিবর্তনের ফলে আমার আরেকটা দ্রব্যের কি পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করে নেই, ঠিক আছে? তো ক্লিয়ার করি। তো প্রথমটা ছিল আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা, তো চাহিদার স্থিতিস্থাপকতা দামের সাপেক্ষে হতে পারে, আয়ের সাপেক্ষে হতে পারে, আবার কি অন্যটা দ্রব্যের সাপেক্ষে হতে পারে। তো এইগুলো তোমার কোথায় কাজে লাগবে আমি বললাম, এমসিকিউ। কিসে কাজে লাগবে? এমসিকিউ এ কাজে লাগবে। এমসিকিউ দিয়ে দিবে কি, যে একটা দ্রব্য দিল, পরিবর্তনটা দিয়ে বললো যে কতটুকু স্থিতিস্থাপক অথবা স্থিতিস্থাপকতার মান কত, হার কত, বের করে দেখাও, ঠিক আছে? এই মানগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আবার এমসিকিউর সাথে সিকিউ দিয়ে দেবে। তো সূত্রটা কি দেখো,
চাহিদার স্থিতিস্থাপকতা দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে, মানে দামের আপেক্ষিক যে আছেন অপেক্ষক, এটা থেকে ফাংশনাল পরিবর্তন আর কি। সো এই পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয়, মানে দামের পরিবর্তনের সাথে চাহিদার পরিবর্তন হবে এক কথায়। দাম আর চাহিদা এই দুটো জিনিস ফ্যাক্ট, ঠিক আছে? তাহলে আমরা এটা কীভাবে বের করবো? এই ইডি দ্বারা বোঝাচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কি বললাম? ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অফ, এগুলো যেন ভুল না হয় আমি জাস্ট লিখে দিচ্ছি। তাও ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে? ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আমাদের এগুলো এখন লিখতে হবে না। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তাহলে ইডি ইজ ইকুয়াল টু, এই যে সূত্রটা ভালো করে মাথায় রাখো, এগুলো মুখস্থ রাখতে হবে, যদিও পড়তে পড়তে হয়ে যাবে। ডেল কিউ বাই ডেল পি, দেখো কিসের সাপেক্ষে করতেছি? দামের সাপেক্ষে। দামটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? প্রাইস। কি বলি? প্রাইস। সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। তাই এটা নিচে দামের সাপেক্ষে আমি কিসে পরিবর্তন করতেছি? চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা বের করতেছি। তাহলে ডেল কিউ বাই ডেল পি গুণন পি উপরে থাকবে। এবার এই পিটা এখানে ডেল পি আর হবে না, এখানে পি হবে পি বাই কিউ। এটা হচ্ছে আমার সূত্র, মনে থাকবে? এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে যে ইডি মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ। বোঝা গেছে? তো এই জিনিসটা মাথায় থাকলে তোমাদের শেষ। স্থিতিস্থাপকতার যে দামের সাপেক্ষে এটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি তো এখানে দেখো বলে দিছে চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ। প্রকারভেদ কয় প্রকার? 3 প্রকার। কি কি? দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। মানে স্থিতিস্থাপকতা আছে 3 প্রকার চাহিদার ক্ষেত্রে। চাহিদার স্থিতিস্থাপকতা, আমাদের চাহিদাটা বের করলেই হয়, আমাদের যোগানটা তেমন লাগে না, বাট লাগবে না যে তা না, আমরা শিখবো। তাহলে দেখো চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ কত প্রকার? 3 প্রকার। দাম, আয়, আর। তাহলে দামের সাপেক্ষে আমরা একটু আগে সূত্রটা দেখলাম। দামের সাপেক্ষে সূত্রটা কি ছিল? যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে প্রাইসের সাপেক্ষে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ইলাস্টিসিটি অফ প্রাইস। এখানে আমরা পিও দিতে পারি। প্রাইস মানে দামের সাপেক্ষে করতেছি, প্রাইসের সাপেক্ষে। তাহলে ডেল কিউ কিসের সাপেক্ষে করতেছি? দামের। তাহলে এখানে আমার প্রাইস থাকবে গুণন পি বাই কিউ, ঠিক আছে? সূত্র কিন্তু এইটাই ভাইয়া, সূত্র এইটাই। তো আয়ের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আয়কে কি দ্বারা প্রকাশ করে আমরা বলে দেখি। আয় মানে কি? আমাদের ইনকাম না? আমাদের ইনকামটাকে আয় বলা হয়। তাহলে এটাকে কি আয় দ্বারা প্রকাশ করা হবে? না ভাইয়া, এটা আয় দ্বারা প্রকাশ করা হয় না। আয় দ্বারা ইনভেস্টমেন্ট বোঝায়। কি বোঝায়? ইনভেস্টমেন্ট। সো আমরা এটা দেখবো না, আমাদের আয়টাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো কিসের সাপেক্ষে প্রকাশ করা হয়? ওয়াই এর সাপেক্ষে। কিসের সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। মনে থাকবে? তাহলে আমরা এখন লিখে ফেলি। তো ওয়াই এর সাপেক্ষে হলে কিভাবে লিখবো? ইলাস্টিসিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু, কিসের সাপেক্ষে করতেছি? ওয়াই এর সাপেক্ষে। জাস্ট কি পি এর জায়গায় পি এর সূত্রটা মাথায় রাখবা, ওয়াই এর গুলা জাস্ট বসাই দিবা সেম। বাট আয়ের ক্ষেত্রে আবার দামের মানগুলো বসায়ও না, এটা করা যাবে না। তাহলে আমার ডেল কিউ সমান থাকবে, সেম থাকবে। ডেল কিউ বাই ডেল পি ছিল না, সেইখানে এবার কি হয়ে যাবে? ডেল ওয়াই হয়ে যাবে। এতটুকুই পার্থক্য, পি এর জায়গায় জাস্ট কি ওয়াই। কারণ কি আমরা কিসের সাপেক্ষে করতেছি? আয়ের সাপেক্ষে। যখন আমরা আয়ের সাপেক্ষে করব তখন আমার নিচেগুলো কি থাকবে? এই যে এখানে ওয়াই থাকবে। যখন আমরা দামের সাপেক্ষে করব তখন আমাদের কি থাকবে? ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। বোঝা গেছে? তো এখন আমরা দেখব কি আরআরই সাপেক্ষে। আরআরইটা কি? আরআরই হচ্ছে ক্রস। ক্রস, ঠিক আছে? ক্রস বুঝায়। তো ক্রসটা দ্বারা কি বুঝায়? ক্রস দ্বারা বুঝায় তোমার দুইটা দ্রব্য থাকবে। কয়টা দ্রব্য থাকবে? দুইটা দ্রব্য থাকবে। এক্স দ্রব্য থাকবে, ওয়াই দ্রব্য থাকবে। কয়টা? দুইটা। কি কি দ্রব্য? এক্স দ্রব্য আর কি ওয়াই দ্রব্য। বোঝা গেছে? বোঝা গেছে? তো এখন আমি যদি বলি যে ওয়াই এর দামের পরিবর্তনের ফলে এক্স এর দাম, আচ্ছা ওয়াই এর দামটা কীভাবে পরিবর্তনের সাথে রিলেটটা কীভাবে হয়, রিলেট করা হয়, এটা আমরা দেখি। তো ওয়াই ধরলাম আমরা কফি, ঠিক আছে? এক্স ধরলাম চা। আমার কথা হচ্ছে কফির দামের পরিবর্তনের ফলে চায়ের দামের কি পরিবর্তন হবে, অথবা চায়ের দামের পরিবর্তনের ফলে কফির চাহিদার কি পরিবর্তন হবে, হবে কিনা একটু দেখি আমরা। ধরো তুমি কফি ভোগ করো, আমি চা ভোগ করি, তুমি কফি ভোগ করো, ঠিক আছে? কফির দাম ধরলাম 45 টাকা ছিল, চায়ের দাম ছিল 40 টাকা। তুমি তো কি কফি ভোগ করতা, তাহলে কফির দামটা যখন আমি বললাম কি যেটা 60 টাকা হয়ে গেছে, 60 টাকা হয়ে গেছে, তখন বলবো কি বাপ রে এত দাম, আমি কফি খাবো না ভাই, আমি চা খাবো। তার মানে কি দেখো তো, চায়ের কিন্তু কোনো পরিবর্তনই হয়নি। চা যে আমার কত টাকা ছিল, 40 টাকা ছিল, সে 40 টাকাই রয়েছে। মানে চায়ের কিছুই পরিবর্তন হয় নাই, জাস্ট কি কফির দামটা বেড়ে গেছে। কফির বোঝার চেষ্টা করো, কফির দামটা বাড়ছে না? তো কফির যখন দাম বাড়লো তোমার কি কফির ভোগটা কমে গেল না?
তো কফির ভোগ কমা মানে কি, তুমি চা ভোগ করবা, তো চা ভোগ করলে কি হচ্ছে, চায়ের ভোগটা অলরেডি বেড়ে গেল, তাহলে চায়ের কিন্তু কিছুই হয়নি, 40 টাকাই আছে, কিন্তু কফির দামের পরিবর্তনের ফলে চায়ের চাহিদার পরিবর্তন হয়েছে। এটাই হচ্ছে আমাদের কি ক্রস, আড়াআড়ি। ঠিক আছে, তাহলে এই যে বুঝতে পারছো এখন, তাহলে আশা করি এক্স আর ওয়াই, তো আমি ধরলাম কি ওয়াই এর দামের পরিবর্তনের এক্স এর চাহিদার কি পরিবর্তন হবে এটা আমরা বের করব, বোঝা গেছে? তাহলে দেখো ইলাস্টিসিটি, এবার ক্রস লিখবো, এখানে সি দাঁড়াবো, কি দিব, সি দিব, সি মানে হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ঠিক আছে, তাহলে এবার হবে কি ডেল কিউ, কিসের চাহিদা পরিবর্তন হচ্ছে, এক্স এর না ওয়াই এর? ভাইয়া দামের পরিবর্তন হচ্ছে ওয়াই এর, তাহলে চাহিদা পরিবর্তন হচ্ছে এক্স এর, তাই না? তাহলে ডেল কিউ এক্স কিসের সাপেক্ষে, আমার এই যে ওয়াই এর দামের সাপেক্ষে, তাহলে ডেল পি, এখানে কিন্তু ওয়াইটা কি ইনকাম না, ওয়াই একটা দ্রব্য, বুঝিও আবার, তাহলে এখানে কি ওয়াই গুণন, তাহলে এই যে সেমনভাবে পি ওয়াই কিউ এক্স। আচ্ছা, আমরা যে সূত্রটা বললাম না এইটাই জাস্ট লিখবো, কিন্তু জাস্ট কি চাহিদা এবার কিসের পরিবর্তন হচ্ছে, এক্স দ্রব্যটার, সো এক্স দ্রব্যটা এখানে লিখে দিব, মেনশন করে দিব, কিসের সাপেক্ষে, ওয়াই এর দামের, তো ওয়াই এর দামটা জাস্ট বলে দিলাম যে ওয়াই এর দামের পরিবর্তনের ফলে, এতটুকুই। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে সূত্র ক্লিয়ার হয়ে গেছে, আমি এটা আরেকবার লিখে দিব তোমার যেন মনে থাকে। তো সূত্র ওইটাই, যদি আমি দামের সাপেক্ষে করি, ইলাস্টিসিটি অফ প্রাইসের সাপেক্ষে, তাহলে ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, ডিটা দিলেও হয় না দিলেও হয়। যদি এখন আয়ের সাপেক্ষে করি, তাহলে আমার পি এর জায়গায় শুধু ওয়াই হয়ে যাবে, ডেল কিউ ডেল ওয়াই গুণন ওয়াই বাই পি, সরি ওয়াই বাই কিউ এইখানে, তাই তো? এখন এটা যদি আমরা করে থাকি কিসের সাপেক্ষে, দুইটা দ্রব্যের সাপেক্ষে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, তাহলে আমার কি হবে, ওই ডেল কিউ বাই ডেল পি হবে গুণন ওই পি হবে ওই কিউই হবে, বিষয়টা এমন। কিন্তু এখন কথা হচ্ছে কি, তোমার ওখানে একটা দামের পরিবর্তন দেওয়া থাকবে, যদি ওয়াই অথবা কফি, আচ্ছা আমরা ধরলাম এ একটা দ্রব্য বি একটা দ্রব্য, বললো কি এর দামের পরিবর্তন হয়েছে, দামটা কি হয়েছে, আচ্ছা আমি না বলি যে এর যে প্রাইসটা ছিল এটা বেড়ে গেছে, তাহলে আমার এর প্রাইস বাড়া মানে কি, আমি এ দ্রব্যটা ভোগ করব না, না করে আমি কি করব, ওয়াইটা ভোগ করব। আচ্ছা এখানে আবার বিভিন্ন ধরনও আছে, ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এ হচ্ছে চা, বি হচ্ছে কফি, তাহলে চায়ের দামটা বেড়ে গেছে, চায়ের দাম বাড়া মানে কি, আমি অবশ্যই চা ভোগ করবো না, যে আমি এত দাম দিয়ে কেন চা খাবো, আমি তাহলে এলিট লোকের মতো কি আমি কফি ভোগ করব, কফি পান করব, তাহলে আমার কফির কি হচ্ছে, ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, তাই তো? তো কিউ এর সাথে সম্পর্ক কার, বির না, সো এইখানে তুমি জাস্ট খালি বি লিখে দিবা, আর দামের সাথে কিসের সম্পর্ক, এর, তাহলে এখানে এ প্রাইস, এইখানে তো এই বসতেছে, এখানে বি বসতেছে, মানে জাস্ট এতটুকুই পার্থক্য, তাতে আমাদের গুলায় যায় অনেক সময়। তাহলে আমাদের কি এটা ক্লিয়ার হয়েছে না, ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার হয়েছে এগুলো? হ্যাঁ আশা করি হয়ে গেছে। তো এগুলো আমরা অনেকগুলো পড়া আগে শেষ করে ফেললাম, তো এখন এই যে এখানে সূত্র দেওয়া আছে, আমরা সূত্র করে ফেলছি, তো এখন আমরা বের করব, বেরটা কীভাবে করবো, দেখো আমাদের সূত্রটা আমরা লিখে আগে, আর এটা দামের সাপেক্ষে না, হ্যাঁ ইলাস্টিসিটি অফ প্রাইস, তাহলে আমাদের কি সূত্র ছিল, আবার লিখতেছি, ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, বিষয়টা এমন ছিল, হ্যাঁ ভাইয়া এমনই ছিল। এখন দেখো এখানে আমার কি কি দরকার, ডেল কিউ দরকার, ডেল পি দরকার, পি বাই কিউ দেওয়াই আছে, আমার পি আর কিউ দেওয়া আছে, দেখি আমরা, একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদা 20 একক থেকে, আচ্ছা প্রথমে যেগুলো দেওয়া আছে না, এইগুলোই হচ্ছে আমার পি আর কিউ, ঠিক আছে, মানে P1 Q1, এখানে তুমি P1 Q1ও চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই, মানে এটা P1 প্রথম অবস্থায়, এটা Q1, বুঝতে গেছে? আচ্ছা এগুলো হচ্ছে পরবর্তী, তো এগুলো পরবর্তীগুলো না দেওয়া থাকলে আমরা ডেলটা বের করতে পারবো না। ডেল কিউ মানে কি বলো দেখি, আমরা আলাদা করে বের করে নিই, ডেল কিউ মানে হচ্ছে Q2 মাইনাস Q1, তো Q2 কোনটা ভাইয়া, Q2 হচ্ছে এটা Q1, এটা হচ্ছে তাহলে Q2, মানে কি 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলো, আমরা তো এটা জানি যে আমাদের দাম যদি কোনো কিছুর কমে যায় আমাদের চাহিদার পরিমাণটা বেড়ে যায়, কারণ এদের মধ্যে কি আড়াআড়ি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, তাহলে Q2 কত 24 বিয়োগ কত 20, তাহলে কত হইলো 4, তাহলে আমার ডেল কিউ এর পরিবর্তন কত হলো 4 হইলো। এখন আমি ডেল পি দেখবো, তো ডেল পিউ সমান সমান কি, ওই সমান ভাইয়া P2 মাইনাস P1, তো P2 কত ছিল, P2 পরেরটা, কিন্তু P2 কিন্তু পরেরটা, ছোট হোক বড় হোক সেটাই নিতে হবে, 8, তাহলে 8 বিয়োগ 10, তাহলে কত হয় -2, মানে কি দামটা কমছে না, তার মানে কমা বুঝছি কি -2, 2 টাকা কমছে,
তাহলে এখানে লিখবো কি -2 গুণন প্রথম অবস্থায় আমার P1 কত ছিল 10 ছিল, Q1 কত ছিল 20 ছিল। তো এটাকে যদি আমি এখন গুণন করি অথবা কাটাকাটি করি, 10 দুগুণে 20, ওপরে থাকে 1, নিচে থাকে 2, 4 দুগুণে 8, 2 -2 2, তাহলে কত আসলো 8 বিয়োগ 2 করলে কত হয় 4 দুগুণে 8, তাই তো? তাহলে -4, ঠিক আছে, -4 আসতেছে। তো দামের সাপেক্ষে যে স্থিতিস্থাপকতা আসবে সেইটাকে আমাদের কি করতে হবে, সেটাকে কি করতে হবে আমাদের, এটাকে আমরা পজিটিভই রাখবো। কিসে রাখবো? পজিটিভ রাখবো। তাহলে এটার কি স্থিতিস্থাপকতা কত 4, এটা স্থিতিস্থাপকতা কত হইলো 4 হইলো। বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে, স্থিতিস্থাপকতা কত 4। আচ্ছা আমরা এখন দেখবো কি উদাহরণ 1। উদাহরণ কি দেখবো 1 দেখবো, এটি দ্রব্যের দাম 10 টাকা। আচ্ছা আমরা সূত্রটাকে লিখে ফেলি, ইলাস্টিসিটি অফ প্রাইস ইজ ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি গুণন পি বাই কিউ, তাই তো? তাই তো, এটা আমাদের সূত্র না? তো আমরা এটা দেখি। তাহলে এখন আমরা দেখব কি, এইটা হচ্ছে আমার দাম P1 হলে 8 টাকা, মানে এটা P2, দ্বিতীয়টা আমাদের বুঝাইছে, মানে দামটা কমে গেছে। তাহলে আমার চাইতে কি 20 থেকে 24 হবে, বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার Q1, এটা হচ্ছে আমার Q2, তাই তো? তাহলে আমাদের ডেল কিউ আর ডেল পি বের করবো কীভাবে, ডেল কিউ ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q1, তাই তো? তাহলে Q2 হচ্ছে 24, Q1 মানে হচ্ছে 20, তাহলে আসতেছে কত -4। বোঝা গেছে? তাহলে ডেল পি কত আসতেছে, P2 মাইনাস P1 ইজ ইকুয়াল টু P2 এর মান কত আসতেছে বলো? P2 কত ছিল? প্রথমে ছিল 10, পরে ছিল 8, ছোট হোক বড় হোক সেটা আমাদের নিতে হবে। 8 বিয়োগ 10 সমান সমান কত? সমান সমান কত আসতেছে? আচ্ছা এখানে কিন্তু -4 না, এখানে +4 আসতেছে। 24 বিয়োগ 20, তাহলে কত হয় 4 হয়। তাহলে P2 মাইনাস P1, 8 বিয়োগ 10 সমান সমান কত হলো -2। আর যে পিটা আছে কিউটা আছে, এটা আমাদের প্রথম যে মানটা আছে এটা আমাদের নিতে হবে। তাহলে 4 -2 গুণন প্রথমে অবস্থায় আমাদের পির মান কত ছিল 10, এটাই আমাদের নিতে হবে 10। প্রথম অবস্থায় কিউ এর মান কত ছিল 20, এটা আমাদের নিতে হবে 20। তাহলে যদি আমরা কাটাকাটি করি, নিচে 2 উপরে 1, এই দুইটা দ্বারা আমি এটাকে কাটতে পারি 2, তাহলে কি কি থাকে 2 -2 মানে হচ্ছে -1। তো আমরা কিন্তু যখন আমরা ইলাস্টিসিটি অফ প্রাইস বের করবো, এটা মাথায় রাখবা সবসময় অলওয়েজ পজিটিভ মান নিবা। তাহলে এখানে পরম মান দিতে হবে, মানে যে কোনো মানটাই হোক এটা আমাদের পজিটিভ হবে। তাহলে আমার ইলাস্টিসিটি অফ প্রাইস কত আসলো 1। যদি 1 আসে তার মানে হ্যাঁ এটা স্থিতিস্থাপক, মানে দামের সাথে চাহিদার পরিবর্তন হয়েছে। বুঝা গেছে? এতটুকুই ছিল আমাদের দাম স্থিতিস্থাপকতা, এইভাবেই বের করতে হবে। এবার দেখবো আয় স্থিতিস্থাপকতা। আমরা আয় স্থিতিস্থাপকতা দেখে ফেলছি। তো আয় স্থিতিস্থাপকতার মাধ্যমে আমরা দুইটা জিনিস কি করতে পারি, বের করতে পারি। সে দুইটা জিনিস কি কি আমাদের এটা দেখতে হবে। তো দেখো এটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় হয় তাহলে দ্রব্যটা হচ্ছে স্বাভাবিক বা সাধারণ দ্রব্য। স্বাভাবিক বা সাধারণ দ্রব্য। বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা তার মানে কি ইলাস্টিসিটি অফ ইনকামের মানটা যেটাই বের হোক আমাদের প্রাইসের সাপেক্ষে বের হবে। এটা যদি শূন্য থেকে বড় হয়ে থাকে, শূন্য থেকে বড় হলে সেটা হচ্ছে স্বাভাবিক। সেটা কি স্বাভাবিক অথবা সাধারণ, যেটাই বলো সাধারণ দ্রব্য। তার কথা কি ভাইয়া এটা কোথায় কাজে লাগবে জানো? এটা আমার কাজে লাগবে এমসিকিউ এ। এমসিকিউ বলে দেবে কি একটা দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা শূন্য থেকে বড়, তাহলে দ্রব্যটা কি স্বাভাবিক হবে নাকি কি হবে, স্বাভাবিক হবে নাকি নিকৃষ্ট হবে, এটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটা হবে কি স্বাভাবিক। আর যদি মানটা শূন্য থেকে ছোট হয়, শূন্য থেকে ছোট অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে কি হবে? নেগেটিভ হলে কি হবে? নিকৃষ্ট। নিকৃষ্ট নিকৃষ্ট দ্রব্য। আচ্ছা নিকৃষ্ট মানে কি দ্রব্যটাকে খারাপ বোঝাচ্ছে? এমন কিছুই না। আচ্ছা আমরা দেখি, আগে লিখে ফেলি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। আচ্ছা গিফেন নামটা হচ্ছে নিকৃষ্টের ইংরেজি নাম। তাহলে তোমার এমসিকিউ অথবা তোমার ইয়েতে দেওয়া থাকে সৃজনশীলে, সৃজনশীলে ক নাম্বারে দেওয়া থাকে যে গিফেন দ্রব্য কাকে বলে। গিফেন দ্রব্য বলতে কি বোঝায় জানো? তোমার যখন আয় বেড়ে যাবে, এই যে আয়ের সাথে এই দুটো দ্রব্যের সম্পর্ক, স্বাভাবিক দ্রব্য নাকি নিকৃষ্ট দ্রব্য, এটা সম্পর্ক কিসের সাথে? আয়ের সাপেক্ষে, আয়ের সাথে। তার মানে আয় যখন তোমার বেড়ে যাবে, ঠিক আছে, তোমার আয় আগে ছিল 5,000 টাকা, তুমি তখন চিকন মোটা চালের ভাত খাইতা, ঠিক আছে, কিন্তু যখন তোমার আয়টা বেড়ে গেছে, দেখো তো তোমার আয় ধরো 5,000 টাকা থেকে 15,000 টাকা হয়ে গেছে, তুমি কি তখনও মোটা চালের ভাত খাবা? কখনোই খাবা না। কারণ কি বলবে কি আরে আমার তো ইনকাম বেড়ে গেছে, আমি কেন এখন এইসব খাবার খাবো, মোটা চোটা মানে এত চাল তো খাবো না, আমি চিকন চালের ভাত ছাড়া খাইতেই পারি না, বিষয়টা এরকম দাঁড়ায়। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মোটা চালটা হচ্ছে আমার কি নিকৃষ্ট দ্রব্য। মোটা চালটা কি দ্রব্য? মোটা চাল
আমার সেই ক্ষেত্রে নিকৃষ্ট দ্রব্য, মানে আয় বাড়ার সাথে সাথে যে দ্রব্যটার ভোগ কমে যাবে, আয় বাড়তেছে, আমার ভোগ কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাচ্ছে, সেইটা হচ্ছে আমার কি, সেইটা হচ্ছে আমার নিকৃষ্ট দ্রব্য। আর যেটা স্বাভাবিক কোনটা, মানে আয় বাড়তেছে বাট আমি তাও ভোগ করতেছি, ঠিক আছে, ওটা যেটা আমার ভোগ না করলেই নয়, সেটা হচ্ছে আমার স্বাভাবিক দ্রব্য। বোঝা গেছে? এই দুই জিনিস মাথায় রাখতে হবে। তো এখানে একটা জিনিস দিয়ে দিছে, জিনিসটা কি, যে তোমাকে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে। তা আয় স্থিতিস্থাপকতা কীভাবে নির্ণয় করে? ইলাস্টিসিটি অফ ওয়াই ইজ ইকুয়াল টু ডেল কিউ, আমরা এখন ইজি একবারে পারি ভাইয়া, এগুলো কোনো ব্যাপারই না, ওয়াই গুণন ওয়াই বাই কিউ। তাহলে আমার ডেল কিউ মানে কি, কিউ টু মাইনাস কিউ ওয়ান, কিউ টু মাইনাস কিউ ওয়ান, ওয়াই ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান গুণন ওয়াই বাই কিউ। তাহলে কিউ টু কত, কিউ টু হচ্ছে, আচ্ছা আয় ছিল কত 100 টাকা, 100 টাকা থাকা অবস্থায় তার দ্রব্যের চাহিদা কত ছিল 20, তার মানে এইটা হচ্ছে আমার কিউ ওয়ান। আর পরে কত হয়েছে কিউ টু, এইটা কিউ টু, এটা হচ্ছে কিউ ওয়ান, তাই তো? এটা তো আমরা বুঝতে পারতেছি, পড়লেই বুঝবা যে আগে যেটা ছিল সেটা কিউ ওয়ান, যেটা পরে হয়েছে সেটা কিউ টু। তাহলে কিউ টু হচ্ছে 25, 25 প্রথমে ছিল 20 বিয়োগ আয় প্রথমে কত ছিল 100, পরে হয়ে গেছে 200, তাহলে এইটা হচ্ছে ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান। এটা কিন্তু একবারে ইজি জিনিস। তাহলে 200 বিয়োগ 100 গুণন আমার প্রথম অবস্থায় যে মানগুলো ছিল আমাদের সেগুলোকেই আমরা ওয়াই হিসেবে ধরবো, একটা কিউ হিসেবে ধরবো। তাহলে ওয়াই ওয়ানটাই হচ্ছে ওয়াই আর কিউ ওয়ানটাই হচ্ছে কিউ। তাহলে ওয়াই ওয়ান ছিল 100, কিউ ছিল কত 20, 100/20। এটাকে এখন করো দেখি, এটাকে করলে আমাদের কি হিসাবটা দাঁড়ায় দেখো দেখি, এটাকে আমরা এই পাশে লিখে ফেলি সুন্দর করে। তো 25 বিয়োগ 20 মানে হচ্ছে 5, 200 বিয়োগ 100 মানে হচ্ছে 100 গুণন 100/20। তাহলে দেখো তো 100 কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যায়, তাহলে থাকে কত 5/20। এটা যদি আমরা কাটি 5 দিয়ে কাটি, তাহলে উপরে 1 থাকে, নিচে কত থাকে 4 থাকে, 4 থাকে, তার মানে মানটা কি আসে 1/4, 1/4, 4 ভাগের 1 ভাগ, এটাকে আমরা লিখতে পারি 0.25, 4 ভাগের 1 ভাগ 0.25। তো 0.25 জিরো থেকে বড় না ছোট? অবশ্যই বড়, নাইমামা থেকে কানামা ভালো না, কিছু তো একটা আছে, মান তো আমরা পাইছি। তো এটা আমাদের জিরো থেকে কি হয়েছে, বড় হয়েছে। আর আমরা ভাইয়া কি পড়লাম দেখো, আমরা একটাকে কি পড়লাম, যে ইলাস্টিসিটি অফ ওয়াই যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা কি দ্রব্য, স্বাভাবিক দ্রব্য। তাহলে আমাদের এইখানে যে দ্রব্যটা মেনশন করা হয়েছে সেটা কি দ্রব্য, স্বাভাবিক দ্রব্য, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই জিনিসটাই যদি আমাদের মানটা 0 থেকে কম আসতো অথবা নেগেটিভ আসতো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ লিখবো। দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা পরম মান নিব, মানে পজিটিভ মান নিব অলওয়েজ, ঠিক আছে? আর আয়ের ক্ষেত্রে আমাদের নেগেটিভ আসলে নেগেটিভ, পজিটিভ আসলে পজিটিভ। এই দুইটা গেল আমার কি গেল, কি গেল বলো? এটা গেল আমার আয় স্থিতিস্থাপকতা। এবার দেখব চাহিদার আর আয়ের স্থিতিস্থাপকতা, অর্থাৎ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইসি যারা যেটা করলাম। তো বিষয়টা কি আমরা বলছি, তোমাদের এটা ক্লিয়ার হয়ে আছে। আমরা এখন ডিরেক্ট প্রশ্নে যাব, তার আগে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেমন আয়ের ক্ষেত্রে ছিল, এইখানেও এটাই আছে। তো এই জিনিসটা তোমরা একটু রিডিং পড়ো, তো রিডিং পড়ো সুন্দর করে। যে ইলাস্টিসিটি, এখানে তোমার সি ছিল একটা, এই ক্ষেত্রে যদি 0 থেকে বড় হয়, ধনাত্মক হয়, ধনাত্মক হয়, তাহলে দ্রব্য দুইটা কি দ্রব্য জানো, পরিবর্তক। দ্রব্য দুইটা কি দ্রব্য, পরিবর্তক দ্রব্য, ঠিক আছে? আর যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে দ্রব্য দুটো পরিপূরক, পরিপূরক, পরিপূরক। আর যদি 0 হয় তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বিষয়টা এখন আমরা ক্লিয়ার করি। পরিবর্তক মানে কি, একটা ভোগ করলে আমি আরেকটা ভোগ করবো না, তাই তো? একটা ভোগ করলে আমি আর কি করবো না, আরেকটা ভোগ করবো না। তাহলে দেখো চা আর কফির বিষয়টাই বলি, চা কফি, আমরা কিন্তু এটা এমনি বুঝতে পারতেছি যে এটা কি, এটা কি পরিবর্তক দ্রব্য, কারণ এটা আমরা বলছি। বাট আমরা যদি বলতাম দুটো দ্রব্য আছে, আমি জানি না দ্রব্য দুটার নাম, আমাকে তাহলে কিভাবে বের করতে হতো? অবশ্যই আমাদের কি সমাধান দেওয়া থাকতো, ম্যাথ টাইপের দেওয়া থাকতো, পরিবর্তন পরিমাণ সব কিছু দেওয়া থাকতো। তাহলে আমরা বুঝতে পারতাম যদি আমাদের মানটা 0 থেকে বড় আসতো অর্থাৎ পজিটিভ আসতো, তাহলে সেটা হতো পরিবর্তক দ্রব্য। আর যদি 0 থেকে কম আসতো তাহলে সেটা হতো ঋণাত্মক দ্রব্য, ঠিক আছে? তা চা আর কফি, তুমি চা ভোগ করলে কফি ভোগ করবা না, ঠিক আছে? চা যদি ভোগ করো কফি ভোগ করবো না, মানে কি একটা থেকে অপশনাল করতেছো আর একটাকে, মানে আমি এটা ভোগ করলাম এটা করতেছি না, তাহলে এটা পরিবর্তক দ্রব্য। এখন দেখো তো এইখানে যদি কফির জায়গায় থাকতো চিনি, ভাইয়া বলো আমার চিনির যদি দামটা বেড়ে যায়, চিনির দাম বাড়া মানে কি, তুমি চিনি কম কিনতেছো,
কারণ তোমার তো সীমিত আয়। তো তুমি যদি চিনিটা কম কেনো, তুমি কি চাটা কম ভোগ করবে না? আগে যেখানে দিনে তুমি 3 কাপ চা ভোগ করতা, সেখানে তুমি 2 কাপ করতেছো, কারণ কি চিনিটা দাম বেড়ে গেছে। আহারে, আম্মুরও বলে না যে চিনির দাম কিন্তু বেড়ে গেছে, কম করে খরচ কর, কম করে খা, বুঝো নাই? তো এটাই হচ্ছে, চিনির দামটা বেড়ে গেছে, তাহলে আমার কি চা অটোমেটিক কি পরিমাণ কিউডি আমার কমে যাচ্ছে, বোঝা গেছে? দাম বাড়ার সাথে সাথে আমাকে চিনি কম কিনতেছি, তো যদি আমি চিনি কম কিনি তাহলে আমি চা কম ভাবে বানাবো, কম হারে বানাবো, তাহলে আমার কি এই দুটো কি দ্রব্য? পরিপূরক দ্রব্য। মানে এটা একে অপরকে ছাড়া চলে না, চা আর চিনি একে অপরকে ছাড়া চলে না, কিন্তু চা আর কফি একসাথে চলে না, তারা বিপরীত চলে। তাহলে পরিবর্তক হচ্ছে ধনাত্মক মান আসবে। আমাদের এই শর্ত 3টা মনে রাখতে হবে, তোমাদের এই 3টা শর্ত মনে রাখতে হবে অ্যাট এনি কস্ট, ঠিক আছে? এগুলো মনে না থাকলে, আচ্ছা তোমাদের দামের সাপেক্ষে যে দুটো বললাম, দামের দুটো কিন্তু ইজি ছিল, আরেকবার দেখাই দিই। দামেরটা কিন্তু ইজি ছিল, কি ছিল ভাইয়া? দামের ছিল ইউআই, দুটো ইউআই, একটা ছিল 0 থেকে বড়, একটা ছিল 0 থেকে ছোট। তো 0 যেটা, এটা স্বাভাবিক, এতটুকু মাথায় রাখো, স্বাভাবিক। আর একটা ছিল, সেটা ছিল নিকৃষ্ট, 0 থেকে ছোট হইলে। এইখানে কিন্তু এটা কিন্তু ছিল আয়ের সাপেক্ষে, আয় আয় আয়, কিসে বললাম? এই দুটো ছিল আয়ের সাপেক্ষে। এখন কিন্তু আমরা আয়ের সাপেক্ষে করতেছি না, এখন আমরা করতেছি একটা দ্রব্যের চাহিদা আর একটা দ্রব্যের দাম, মানে দাম আর চাহিদা দুইটা দ্রব্যের মধ্যে আমরা কি করতেছি? ক্রস প্রাইস করতেছি, মানে এক্স ক্রস করতেছি, বোঝা গেছে? বুঝতে পারছো? তাহলে আমার 3টে শর্ত মনে থাকবে, মনে থাকবে। যদি কি হয় 0 থেকে বড় হয়, অর্থাৎ প্লাস মান আসে, পজিটিভ মান আসে, তাহলে তারা একে অপরকে ছাড়া চলতে পারে, তোমাকে আমার লাগবে না। কিন্তু যদি না আসে, তার মানে কি স্বামী স্ত্রীর বন্ধন, যেমন স্বামী স্ত্রী একে অপরকে ছাড়া কি চলতে পারে না, বিষয়টা এমন না। তো ওই রকম, ঠিক আছে? এটা হচ্ছে পরিপূরক। আর শূন্য মানে কি? তোমাকে আমি চিনি না, তুমি আমাকে চেনো না, ঠিক আছে? তার মানে বিষয়টা কেমন হতে পারে দেখো, ধরো জাহাজ, আমরা একটা জাহাজ বানাচ্ছি, তো জাহাজে যে বডি পার্টসগুলো আছে সেইটার দাম বেড়ে গেল। তো এখন ওইটার দাম বাড়ার সাথে কি আমার আপেলের কোনো সম্পর্ক আছে? বলো দেখি, আপেলের কি কোনো পরিবর্তন আসবে? আসবে না। তার মানে যদি আমার ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অথবা ক্রস ইলাস্টিসিটি আমার কি আসে? 0 আসে, কি আসে? 0 আসে, তার মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, বুঝা গেছে? তাহলে এখন আমরা যদি ম্যাথ করি তাহলে কি বোঝা যাবে আমাদের? আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো উদাহরণ 1, এটা হচ্ছে আর স্থিতিস্থাপকতাটা বের করতে বলা হয়েছে তোমাকে। তো আমরা এটা দেখি, বের করে দেখি কি আসে। তো এখানে কিন্তু দেখো তোমার চা আর কফি, তো এই দুটো দ্রব্য কিন্তু পরিবর্তক দ্রব্য, এটা আমরা জানি, ঠিক আছে? তোমার কিন্তু পরীক্ষায় এমনভাবে দেওয়া থাকবে না, তোমাকে জাস্ট এক্স আর ওয়াই দেওয়া থাকবে, এদের দামের পরিবর্তনের সাথে আর মানে চাহিদার পরিবর্তন কতটুকু হচ্ছে এতটুকু, এইটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে বের করে তোমাকে স্থিতিস্থাপকতা বের করতে হবে কত, সেই দ্রব্যটা কি দ্রব্য, অর্থাৎ দুইটা দ্রব্য পরিবর্তক নাকি পরিপূরক নাকি সম্পর্কহীন, এইগুলো আমাদের মন্তব্য করতে হবে, ঠিক আছে? প্রশ্নটা এমন করেই হয়ে থাকে। তো যেহেতু এখানে দেওয়া আছে, সো আমরা কি করি, আমরা জাস্ট বের করে প্রমাণ দেখবো যে আসলে কি পরিবর্তক দ্রব্য হয় কি না। তো কিভাবে বের করে, সূত্রটা কি? ক্রস প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে ডেল কিউ, আমি কিছু এক্সট্রা লিখতেছি না এখন, ডেল পি গুণন পি বাই কিউ, ঠিক আছে? দ্রব্য কয়টা? দুইটা। দ্রব্য কি কি? একটা এক্স, একটা ওয়াই। এখানে বলো দেখি, এক্স এর চাহিদার কথা বলছে, দেখো এক্স দ্রব্যের চাহিদা 10 একক থেকে বৃদ্ধি পেয়ে, তার মানে এক্স দ্রব্যটা চাহিদার সাথে সম্পর্কিত, তাহলে চাহিদার সাথে কি থাকবে? এক্স দ্রব্য থাকবে, তাহলে হচ্ছে ডেল কিউ এক্স, তাহলে দামটা অবশ্যই ওয়াইটাই পি এর সাথে থাকবে, তাই না? তাহলে পি এর সাথে যদি থাকে তাহলে হচ্ছে পি ওয়াই, তাহলে এখানে পি ওয়াই, এখানে এক্স, এটার কোনো ভেজাল নাই। এরপরে দেখি, তাহলে আমি এখন যদি মানগুলো বসাই, কিউ এক্স মানে হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান গুণন পি ওয়াই কিউ এক্স। এখন তাহলে যদি মানগুলো বলি বসাই, তাহলে কিউ টু এখানে পরিমাণ, কিসের পরিমাণ? ওয়াই দ্রব্যটার পরিমাণ না এক্স দ্রব্যটার পরিমাণ? বলো দেখি, এক্স দ্রব্যের চাহিদার কথা বলছে, চাহিদা, তার মানে কিউ হচ্ছে এক্স এর সাথে রিলেটেড। তাহলে এইখানে দেখো 10, প্রথমে ছিল 10, পরে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15, তার মানে কি দাঁড়াইলো আমার 15 কিউ টু বিয়োগ কিউ ওয়ান 10, আর নিচে দাম হচ্ছে 100 টাকা ছিল, পি ওয়ান ছিল 100 টাকা, সেইটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 200 টাকা, তাহলে 200 থেকে আমি 100কে বাদ দিব, এরপরে গুণন করব, কি করব? পি ওয়াই, মানে প্রথম অবস্থায় যে দাম ছিল 100 টাকা সেই দামটা, আর নিচে কিউ এক্স মানে পরিমাণ যেটা প্রথম অবস্থায় ছিল 10 সেইটা। তাহলে এটা যে আমি কাটাকাটি করি, 0 0 কাটে দিলাম,
দিয়ে এরপর লাইনটা কি আসতেছে দেখো দেখি, যদি আমি এই বরাবর একটা নিচে লাইন লিখি যে 15 থেকে 10 বাদ দিলে হবে 5, তারপরে 200 থেকে 100 বাদ দিলে হয় 100, গুণন এখানে আমার ছিল 10 নিচে 1, তাহলে আমি 10 লিখতে পারি। তো 10 দিয়ে 10 10 এ 100 কাটা যাচ্ছে, 10 5 কাটলে কি হয়, 5 দিয়ে কাটতেছি তাহলে 1, আর নিচে কত থাকতেছে 2, মানে থাকতেছে হাফ। সো হাফ মানে কি দাঁড়াচ্ছে 0.5। তো 0.5টা কি 0 থেকে বড় না ছোট বলো দেখি? অবশ্যই বড়। তো যদি বড় হয় আমরা কি শিখছি, ইসি মানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি যদি 0 থেকে বড় হয় তাহলে সেইটা হবে পরিবর্তক দ্রব্য। তার মানে আমাদের এই ম্যাথটা ঠিক আছে, আমাদের ক্রস প্রাইস ইলাস্টিসিটি বের করা সঠিক হয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দুইটা জিনিস দেখাবো যে চাহিদা রেখা যোগান রেখা। আমি একটা সুন্দর একটা বিষয় তোমাদেরকে কি বলবো এখন বলতে যাচ্ছি, তো বিষয়টা অনেক মনোযোগ দিয়ে দেখবা। মানে বাজারে দামটা কিভাবে নির্ধারিত হয় এটা আমরা দেখব। তো প্রথম অবস্থায় দেখো, আমরা তখন কি শিখছি, চাহিদা শিখছি। চাহিদা রেখাটা কেমন ছিল, উপর থেকে নিচে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার চাহিদা রেখা, মাথায় থাকবে তো? চাহিদা রেখা অলওয়েজ উপর থেকে নিচে যাবে, যেটা স্লোপ হচ্ছে নেগেটিভ। যোগান রেখা যেটা, সেইটা নিচ থেকে উপরে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এস রেখা, সাপ্লাই রেখা। এটা হচ্ছে ডিমান্ড রেখা। কি বললাম, এস তে সাপ্লাই, সাপ্লাই সাপ্লাই, SUPPLY সাপ্লাই, ঠিক আছে? সেটা হচ্ছে সাপ্লাই। ডি হচ্ছে ডিমান্ড রেখা। তাহলে এখন কথা হচ্ছে বাজারে দামটা নির্ধারণ করা কিভাবে হয়। এটা যেহেতু চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, চতুর্থ অধ্যায় কিন্তু এটা, তো আমার কিন্তু এটা আমাদের এখানে কথা বলা না, বাট আমি তোমাদেরকে প্রত্যেকটা একটার সাথে রিলেটেড, তো একটু বলতেই হয়। তো দেখো, ডিমান্ড রেখা, সাপ্লাই রেখা। সাপ্লাই রেখাটা উপরে যায় কেন, ডিমান্ড রেখাটা নিচে যায় কেন, এইটা আমাদের মানে প্রধান কাজ। তো দাম, এখানে আমার দাম, এখানে আমার পরিমাণ, এই জিনিসটা তো তোমাদের কোনো ভুল হওয়ার কিছু নাই, তাই না? এটা 0। তো দেখো, দাম ধরলাম এখানে P1 একটা দাম, P2 একটা দাম, P3 একটা দাম, ঠিক আছে? এমন ধরলাম। তো দেখো, এই রেখাটা যদি আমি টান দিই একটা বরাবর, এখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, ঠিক আছে? তো দেখো একটা জিনিস খেয়াল করো, P1 রেখা আমাদের কি নিয়ম শিখছি আমরা, P যদি বাড়ে, QD মানে ডিমান্ড, ডিমান্ড এটা QD অথবা D কি হয়, কমে। তো দেখো তো এখানে যখন পিটা বাড়তেছে, QD কি কমতেছে কিনা। ডিমান্ড রেখা কই ছিল, এখানে ছিল না প্রথম অবস্থায় P1 এর সাথে, এই এ বিন্দুতে। পরবর্তীতে যখন দামটা বাড়ছে তখন কিসে চলে আসছে, বি বিন্দুতে চলে আসছে, তাই না? বি বিন্দুতে আসছে। যখন আরও দাম বাড়ছে তখন কি, ডি রেখা, ডি রেখা দেখবো আমরা, কিন্তু এস রেখা দেখবো না। এটা দেখতেছি আমরা ডি রেখার ক্ষেত্রে, তো এইখানে চলে আসছে। তার মানে দেখো তো, দাম বাড়ার সাথে চাহিদা রেখা কি হয়েছে, চাহিদা কি কমে যায়, তাহলে রেখাটা আমাদের সঠিক আছে। এরপরে দেখি, আমাদের যখন আমরা যোগানের ক্ষেত্রে শিখছি যে পি যখন বাড়বে আমার QS সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাই অথবা এস আমার কি হবে, বৃদ্ধি পাবে। তো দেখো তো, যখন প্রথমে দাম কম ছিল আমার সাপ্লাই এতটুকু ছিল, যখন আমার দাম আরও বেশি বৃদ্ধি পেয়েছে আমার সাপ্লাই আরও বাড়ছে, যখন আমার কি বাড়ছে, দামটা আরও বাড়ছে, সাপ্লাই রেখাটা কোনটা, এইটা সাপ্লাই রেখা, তো সাপ্লাই রেখার কোথায় ছেদ করছে, এই বিন্দুতে, তাহলে আরও বাড়ছে। দেখছো, বৃদ্ধি পাইছে, পরিমাণটা বেড়ে গেছে। তাই সাপ্লাই রেখা নিচ থেকে উপরে যায়, ডিমান্ড রেখা উপর থেকে নিচে আসে, এতটুকুই, ঠিক আছে? তো এটার সাথে আমরা একটু জিনিস ক্লিয়ার করতে পারি। তো সেটা হচ্ছে যে বাজারের দামটা নির্ধারণ করা হয় কিভাবে। এটা ডি, এটা এস, এস রেখা, ডি রেখা। তো অবশ্যই বাজারে একটা কি থাকবে, বাজার মানে কি নির্দিষ্ট স্থান বোঝায় না, এগুলো আমরা শিখবো, আমরা ওই অধ্যায়ে এখন এতটা ডিটেলসে না যাই। তো এটা কথা কি যে একটু বলে রাখি, তাহলে পরবর্তী অধ্যায়ে আমাদের সুবিধা হবে। তাহলে তোমার, আমি হচ্ছে একজন বিক্রেতা, তুমি একজন ক্রেতা, তুমি ক্রয় করতে চাবা কত, কম দামে বেশি কিনতে চাবা, আর আমি যেহেতু বিক্রেতা আমি বেশি দামে কম বিক্রি করতে চাইবো। এটাই তো আমাদের মাইন্ড সেট আপ, তাই না? এটাই, এইভাবেই কাজ করা হয়, এইভাবেই বাজার নিয়ন্ত্রিত হয় অথবা বাজার পরিচালনা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তা তোমার টার্গেট কি জানো, তুমি সর্বটা নিম্ন দামে, এই যে ধরো সর্বনিম্ন দাম এখানে তুমি এত পরিমাণ একটা জিনিস কিনতে চাচ্ছ, তোমাকে যদি এই পরিমাণ দিতে চাই তুমি কিন্তু নিবা, ঠিক আছে? তুমি এখানে এতটুকু নিতে রাজি, তুমি এই পরিমাণ। কিন্তু আমার কথা, আমি কি তোমাকে এত কম দামে এত জিনিস দিয়ে দিব? আমি দিব না। আমার টার্গেট কি জানো, আমি সর্বোচ্চ দামে, সর্বোচ্চ দামে আমি তোমাকে এতটুকু পণ্য দিতে চাইবো, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইলো, তুমি সর্বনিম্ন দামে, তুমি মানে অনেক বেশি, সর্বনিম্ন দামে তুমি কি নিতে চাচ্ছ, অনেক বেশি পণ্য নিতে চাইবা, এটা তোমার টার্গেট। আর আমার টার্গেট হচ্ছে তোমাকে আমি অনেক বেশি দামে অনেক কম পণ্য দিতে চাইবো, টার্গেটটা এটাই থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তোমারটাও হচ্ছে না, আমারটাও হবে না, তোমারটাও হচ্ছে না, আমারটাও হবে না। তো আমাদের কথা কি,
যেখানে একটা নির্দিষ্ট আমাদের একটা কিসের মধ্যে আসতে হবে, বার্গেন করার পরে বাকবিতণ্ডা হওয়ার পরে আমরা একটা নির্দিষ্ট একটা সলিউশনে আসবো অথবা নির্দিষ্ট একটা দামে আসবো। সেই দামটা কোথায় জানো? এই যে এটা ডিটেলস, অনেক ডিটেলসে বলবো, এখানে অনেক কিছু আছে, সারপ্লাস, আমাদের শর্টেজ, অনেক কিছু বোঝানোর আছে, এত কিছু দরকার নেই আমাদের। তাহলে দামটা নির্ধারণ হবে এই জায়গায়, যেখানে তুমিও এই সেম দামে এতটুকু পণ্য নিতে রাজি হবা, আমিও তোমাকে এই সেম দামে এতটুকু পণ্য দিতে রাজি হব। আমার বিক্রেতার সম্পর্ক এস রেখার সাথে, ক্রেতার সম্পর্ক ডি রেখার সাথে, এটা মাথায় রাখিও, ঠিক আছে? ক্রেতার সম্পর্ক ডি রেখার সাথে, কারণ কি? ক্রেতা ডিমান্ড করে, বিক্রেতা সাপ্লাই করে, ঠিক আছে? এইটাই হচ্ছে পার্থক্য, বুঝা গেছে? তাহলে এইটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে? মানে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু। তো আমরা অনেকটা বাইরে চলে গেছি আমাদের পড়া থেকে, এটা আমাদের এখন আর বুঝতে হবে না, আমরা যা বুঝতে পারছি এই এতটুকুই। এখন কথা হচ্ছে যে আমাদের চাহিদা রেখাটা কেমন হয় পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কেমন হয়ে থাকে আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কেমন হয়ে থাকে, এই দুটো আমরা দেখব, ঠিক আছে? পরিবর্তক, পরিপূরক। তাহলে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমাদের কেমন হয়ে থাকে? পরিবর্তক দ্রব্য কি? একটা দাম বাড়লে আরেকটা চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে। একটা দাম বাড়লে আরেকটা চাহিদা কি হবে? কমে যাবে, তাই না? সরি, একটা দাম বাড়লে অন্যটা চাহিদা বেড়ে যাবে। কারণ কি? ধরো এখানে আমার দাম, এটা হচ্ছে ওয়াই, কিসের? ওয়াই হচ্ছে কফির, কফি, COFFEE, কফি, কফির দাম। আর আমার চাহিদা কোয়ান্টিটি অফ ডি হচ্ছে টি, মানে চায়ের দাম, ঠিক আছে? চায়ের পরিমাণ। তো আমার কফির যখন আমি দাম বাড়াচ্ছি, দামটা ইনক্রিজ করতেছি, ঠিক আছে? মানে আমি কফির দামটা যখন বাড়বে, আমি কিন্তু কফিটা ভোগ কমাই দিব। কমাই দিলে কি হবে? আমি চায়ের দিকে আসক্ত হব, যে আমি চাটা বেশি বেশি ভোগ করব, তাহলে আমার চায়ের পরিমাণটা বাড়বে, তাহলে সমানভাবে কি চায়ের পরিমাণটা বাড়বে, ঠিক আছে? তার মানে প্রথম অবস্থায় আমি এইখানে ছিলাম, দ্বিতীয় অবস্থায় আমি এইখানে, তৃতীয় অবস্থায় আমি এইখানে, চতুর্থ অবস্থায় আমি এইখানে। তো আমার ডি রেখাটা কেমন হচ্ছে দেখো দেখি, এই বরাবর কি উঠে যাচ্ছে না? মানে যাই হোক, সোজা করে একটু তুলে দিবা, তাহলে বুঝতে পারতেছো আমাদের ডি রেখাটা এখানে কি হচ্ছে? উপরের দিকে উঠতেছে, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। তাহলে আমার পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমার ডি রেখা হয় ঊর্ধ্বমুখী, যার স্লোপ পজিটিভ, মানে ঢাল পজিটিভ। আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তাহলে পরিপূরকের ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই তার বিপরীত হবে, মানে স্বাভাবিকভাবে যে ডিমান্ড রেখাটা হয় সেইটাই হবে, এমন হবে, ঠিক আছে? তার মানে দাম যদি কম থাকে আমার, আচ্ছা এখানে হচ্ছে ওয়াই হচ্ছে সুগারের, মানে চিনির দামের সাথে আমার এই এক্স দ্রব্য যেটা আমরা টি বলতেছি, টি, এইটার সম্পর্কটা, পরিমাণটা কিউডি, এটার সম্পর্কটা কীরকম, কীরূপ, এটা আমরা দেখবো। আমি ভালো করে লিখি, মানে তোমাদের বুঝতে অসুবিধা হবে, যে কিউডি, এটা কিন্তু কিউডি, সেটা কিসের সাপেক্ষে? টি এর সাপেক্ষে, ঠিক আছে? বুঝতে পারছো? কিউডি কিসের সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে ওখানে বোঝাচ্ছে যে তোমার চিনির দাম বাড়লে তুমি কি সুগারটা বেশি কিনবে না, চাটা বেশি খাবা, ভোগ করবা, নাকি কম ভোগ করবা? তাহলে আমার কথা হচ্ছে পরিপূরক, আমি একটা ছাড়া আরেকটা করতে পারবো না, যেহেতু আমার চিনিটা লাগবেই চা তৈরি করতে, তাহলে আমাকে চিনির যদি দাম বেড়ে যায়, তাহলে আমি চিনি অবশ্যই অল্প করে কিনবো। তো অল্প কিনলে আমার চায়ের পরিমাণটাও কমে যাচ্ছে, কারণ আমার চিনি নেই, আমি চা বানাবো কি দিয়ে, তাই না? তো আব্বু আম্মুরা বলে না যে এই দাম কিন্তু বেড়ে গেছে, কম করে খা, চিনি কম করে দে, বিষয়টা এরকম বলে না? বলার কারণ কি? কারণ দামটা বাড়তেছে, আমি ভোগটা তেমন আগের মতো করতে পারতেছি না। তো দাম যখন কমছে তখন আমি বেশি ভোগ করতেছি, দাম যখন বেড়ে গেল, চিনির দাম বাড়লো, তখন আমি চাটা কম ভোগ করতেছি, ঠিক আছে? চিনির দাম যখন আরও বাড়লো, আমি চাটা ভোগ কম করতেছি আরও, চিনির দাম যখন আরও বেড়ে গেল, আমি চায়ের ভোগটা আরও কমাই দিলাম, ঠিক আছে? দাম এখানে বাড়তেছে, হাই হচ্ছে, আমার ভোগের পরিমাণটা কমে যাচ্ছে, বিষয়টা ক্লিয়ার? তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমার ডিমান্ড রেখা নিম্নগামী, যেটার স্লোপ মানে ঢাল, স্লোপ নেগেটিভ। এই কথাগুলো মাথায় থাকবে তো, এগুলো যেন ভুল না হয়, বোঝা গেছে? এগুলো ভুল করা যাবে না। তাহলে আমাদের এই পর্যন্তই শেষ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, এইগুলো এতক্ষণ আমরা করলাম। তো এই যে দুটি দ্রব্য পরস্পর পরিপূরক হলে চাহিদা রেখা কেমন হবে? পরিপূরক হলে অবশ্যই কি উপর থেকে নিচে যাবে, আর পরিবর্তক হলে নিচ থেকে উপরে যাবে, ঠিক আছে? এতটুকু। তো স্থিতিস্থাপকতা কত প্রকার এটা আমরা পড়ছি, তো এটা নিয়ে আমাদের সমস্যা নাই, তো এটা আমরা পারবো, তাই না? আচ্ছা, তাহলে এই যে শেষ, এগুলো আমরা এমসিকিউ দেখবো একটু পরে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বিদ্যমান কিরকম প্রশ্নগুলো। তো এইগুলো প্রশ্ন আমরা সুন্দর করে আবার পড়বো। কলম ও কালি কোন ধরনের দ্রব্য? কলম আর কালি একে অপরকে ছাড়া চলতে পারে না, তাহলে এটা হচ্ছে পরিপূরক। আচ্ছা, কোন দ্রব্য দুটি আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য? আড়াআড়ি স্থিতিস্থাপকতা বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করে দেই। সেইটা হচ্ছে, বারবার বলতেছি কারণ এই জিনিসটা এমসিকিউ এর আগে, যদি 0 থেকে বড় হয় তাহলে পরিবর্তক, পরিবর্তক। যদি 0 থেকে ছোট হয় তাহলে পরিপূরক, আর যদি সমান হয় 0 সমান হয় তাহলে সম্পর্কহীন, সম্পর্কহীন। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কি বলছে? কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য। কোন দ্রব্য দুটির আড়াআড়ি স্থিতিস্থাপকতা শূন্য, সেটা কিসের হবে? সেটা হচ্ছে অসংশ্লিষ্ট দ্রব্য, মানে এক কথায় সম্পর্কহীন দ্রব্য। ঠিক আছে, সম্পর্কহীন দিলেও ভুল হবে না। আচ্ছা, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা ঘটে? পরিবর্তকের ক্ষেত্রে ধনাত্মক, পরিপূরকের ক্ষেত্রে ঋণাত্মক। এই কথাগুলো অনেকবার বলছি, তোমাদের এগুলো মনে রাখা উচিত। তো চাহিদার স্থিতিস্থাপকতা মূলত কি পরিমাপ করে? চাহিদার স্থিতিস্থাপকতা মূলত দামের পরিমাপের সাথে পরিবর্তনের, চাহিদা কতটুকু পরিবর্তন হচ্ছে এটা আমাদের পরিমাপ করে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। 2 এর ক্ষেত্রে যদি চাহিদার স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে বেশি হয় তবে চাহিদা হবে স্থিতিস্থাপক। 1 এর চেয়ে বেশি স্থিতিস্থাপক মানে দামের পরিবর্তনটা বেশি হচ্ছে। আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্ন, এটা যদিও লাগবে না, এরকম প্রশ্ন দেয় না। এটার অ্যান্সার হচ্ছে গ। চাহিদা স্থিতিস্থাপকতার মান, স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় তবে সেটিকে বলা হয় একক স্থিতিস্থাপক। এগুলো লাগে না। প্রয়োজনীয় পণ্যের চাহিদা সাধারণত হয়ে থাকে। প্রয়োজনীয় পণ্যের চাহিদা কিরকম হয় জানো? স্থিতিস্থাপক হয় নাকি অস্থিতিস্থাপক? স্থিতিস্থাপকটা কি? সেটা হচ্ছে দামের পরিবর্তনের সাথে আমার চাহিদার পরিবর্তন হবে, কিন্তু প্রয়োজনীয় পণ্যটার দাম যতই পরিবর্তন হোক আমার চাহিদাটা ভোগ করতেই হবে, আমাকে চাহিদাটা সেম রাখতেই হবে। তাহলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক। কি হবে? অস্থিতিস্থাপক। নিম্নলিখিত কোন পণ্যের চাহিদা সবচেয়ে স্থিতিস্থাপক, মানে এই পণ্যটার মধ্যে কোনটা সব থেকে বেশি স্থিতিস্থাপক, মানে দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন অনেক মানে হয়ে থাকে। তো চালটা দেখো, চালটা কিন্তু আমার ভোগ করতে হয়, দামে যত পরিবর্তন হোক আমাকে ভোগ করতে হবে। ওষুধ যতই বেশি দাম হোক, যতই বেশি দাম হোক আমাকে কি হয়? নিতেই হবে, কারণ আমার জীবন মরণের কথা প্রশ্ন। আরেকটা হচ্ছে লবণ। লবণ তুমি ভোগ করতেই হবে। লবণ কোন জিনিসে নাই? লবণ প্রত্যেকটা জিনিসে লাগে। সো যতই দাম বাড়াক, যদিও অনেক বেশি বাড়ে না, দাম বাড়লেও আমাদের চাহিদাটা সেম থাকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? আইসক্রিম। আইসক্রিমের যদি দাম বেড়ে যায় আমার চাহিদার অনেক বেশি পরিবর্তন হয়, তো দাম বাড়ছে আমি এখন ভোগ করবো না, আমার আইসক্রিম না খেলেও চলবে, বিষয়টা এমন হয়ে যায়। বোঝা গেছে? বাট বাকি 3টা জিনিস আমার নিত্য প্রয়োজনীয়, আমার লাগেই। স্থিতিস্থাপকতা পরিমাপের সূত্রে দাম ও চাহিদা কোন অনুপাতে বিবেচিত হয়? বলো দেখি, কোন অনুপাতে বিবেচিত হয়? সেটা হয় গড় অনুপাতে। কি অনুপাতে? গড়। এটা অ্যাভারেজ মাপ ধরা হয় যে এক একক পরিবর্তনের ফলে কতটুকু হয় এরকম। যদি কোনো পণ্যের দামের পরিবর্তনে চাহিদার কোনো পরিবর্তন না ঘটে, দামের পরিবর্তনে চাহিদা পরিবর্তন ঘটে নাই, চাহিদা কোনো পরিবর্তনে ঘটে নাই, তাহলে সেটা কি? নিখুঁত অস্থিতিস্থাপক। নিখুঁত টিখুঁত এগুলো লাগবে না, অস্থিতিস্থাপক বললেই হবে। ঠিক আছে? চাহিদার এই ধরনের প্রশ্ন আসবে না, নিখুঁত টিখুঁত দিয়ে আসবে না। চাহিদার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হওয়ার কারণ, চাহিদার স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হওয়ার কারণ কি? বলো দেখি, বলো কারণটা কি? কারণটা হচ্ছে চাহিদার ঋণাত্মক সম্পর্ক। চাহিদার ঋণাত্মক সম্পর্ক। চাহিদার ঋণাত্মক সম্পর্ক তোমরা জানো না? চাহিদা কি? নেগেটিভ না? ঢাল নেগেটিভ না? তো এই যে স্থিতিস্থাপকতা নেগেটিভ, এই জন্যই নেগেটিভ হয়। যদি চাহিদার স্থিতিস্থাপকতা শূন্য হয় তবে চাহিদা হবে কি? চাহিদার স্থিতিস্থাপকতা শূন্য, তাহলে এখানে কি নাই? কোনো স্থিতিস্থাপকতা নাই, পরিবর্তন হচ্ছে না, দাম আর চাহিদার পরিবর্তনের হার শূন্য। শূন্য মানে সেটা কোনো স্থিতিস্থাপকতা নাই, অস্থিতিস্থাপক। বিলাসবহুল পণ্যের চাহিদা সাধারণত হয় কি? বিলাসবহুল পণ্যের চাহিদা, বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে তুমি দাম যত বাড়াবা ওটার চাহিদা আরো বেড়ে যাবে। ঠিক আছে? দাম যত বাড়াবা ওইটার চাহিদা আরো বেড়ে যাবে, কারণ বিলাসবহুল মানে এই জিনিসটা কি? শো অফের জিনিস। আমার যত দাম বাড়বে আমার এটাতে আমি আরো ভাব দেখাইতে পারবো যে দেখ আমার কাছে এই জিনিসটা আছে, এটার দাম এত লাখ টাকা, এত কোটি টাকা। বিষয়টা হচ্ছে এরকম, মানে পরিবর্তন অবশ্যই হয়। পরিবর্তন হোক, কমুক আর বাড়ুক সেটা কথা না, পরিবর্তন যদি হয় তাহলে সেটা স্থিতিস্থাপক। আচ্ছা, চাহিদার স্থিতিস্থাপকতার মান যত বেশি চাহিদা তত বেশি হবে, চাহিদা তত বেশি হবে, কি হবে? স্থিতিস্থাপক হবে। চাহিদা স্থিতিস্থাপকতার মান মানে স্থিতিস্থাপকতার মান 1 হইলেই, 1 থেকে 1-এর বেশি হইলেই সেটা স্থিতিস্থাপক, 1-এর কম হলে কম স্থিতিস্থাপক, 0 হলে অস্থিতিস্থাপক। বোঝা গেছে? বোঝা গেছে? দামের পরিবর্তনে মোট আয় অপরিবর্তিত থাকলে চাহিদা হবে। দামের পরিবর্তনে মোট আয় অপরিবর্তিত থাকলো, ঠিক আছে? মোট আয় কি হয়েছে? অপরিবর্তিত থাকলো, তাহলে চাহিদা কি হবে? চাহিদা হবে স্থিতিস্থাপক। এই প্রশ্নগুলো আমরা স্কিপ করি, আমাদের এগুলো দরকার নাই। দাম 20% বেড়ে গেলে, দামটা কত পার্সেন্ট বাড়ছে? 20% বেড়ে গেলে চাহিদা 10% কমে যায়। চাহিদা কি হয়?
চাহিদার পরিমাণটা কত কমে 10% কমে, তাহলে কমলো। কমা মানে কি, এখানে কমা মানে হচ্ছে 10% সে কমে গেছে না, -10, আগের তুলনায় -10 হয়েছে, এখানে 20% বাড়ছে মানে +20, তাই তো। তো এটাকে আমরা কি করব, চাহিদার স্থিতিস্থাপকতা আমরা বের করব। সোজা হিসাব আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমাদের চাহিদার 10% কমে গেছে, দাম 20% বেড়ে গেছে, তাহলে আমরা দামের সাপেক্ষে করতেছি। যার সাপেক্ষে করব, যার সাপেক্ষে করব সে নিচে থাকবে, যার সাপেক্ষে করব সে নিচে থাকবে, যাকে করব সে উপরে থাকবে, ঠিক আছে। যার দ্বারা মানে আমি কিন্তু দামের সাপেক্ষে চাহিদার কি বের করতেছি, স্থিতিস্থাপকতা বের করতেছি। তো এই যে এরকম ছিল না, ডেল কিউ বাই ডেল পি, বিষয়টা এমন ছিল না। তো এইখানে পরিবর্তনটা কি হয়েছে দেখো তো, ডেল কিউ মানে কি, আচ্ছা আমরা এটা একদম সূত্র দিয়েই করে ফেলি, ঠিক আছে। ডেল কিউ বাই ডেল পি আমরা এভাবে করে বের করছিলাম না হার। তো ডেল কিউরে কি আসে দেখো তো, ডেল কিউ আসে আমার কিউ এর পরিবর্তন। তো কিউ এর পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তনটা, চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তো 10% কমছে, তার মানে কি আমার যদি আগে থাকতো 100, পরে সে হয়ে গেছে 90, তাই তো, 100 থেকে 90 হয়ে গেছে না। তো আমার এইখানে কিন্তু এটা Q2, Q1, সরি Q1, এটা Q2। তো আমি যদি Q2 থেকে Q1 বাদ দেই, 90 বিয়োগ 100 আমার কত আসে, -10 আসে না। আর নিচের ক্ষেত্রে আমার ডেল পি, পিটা কত ছিল, 20% বেড়ে গেছে। ধরো আগে 100 ছিল, পরে 120 হয়ে গেছে। তাহলে আমি 120 থেকে যদি 100কে বাদ দিই, কেন -10 হলো এটা আমি দেখাচ্ছি। তাহলে কি আসলো, আমার আসতেছে কত, এইখানে আসতেছে আমার 20, ঠিক আছে, ঠিক আছে, 20 আসতেছে, তাই না। তাহলে তারপর আমরা দেখব প্রথম অবস্থায় ছিল এটাও 100 ছিল, আমার এইটাও 100 ছিল। যেহেতু আমি 100 সাপেক্ষে ধরতেছি যে আমার এটা 100 ছিল, দেখো এটা আমার কি ছিল, এটা ছিল আমার দামের ক্ষেত্রে পি, এটা ধরছিলাম। এইখানে আমি 100টাকে ধরছি কিউ এর সাপেক্ষে। তো দুইটি আমার 100 100, তো আমি 100 100 কেটে দিলাম, আমার কি থাকলো -10/20। এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার থাকে -1/2, যেটাকে আমরা বলতে পারি -0.5, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা কি আসলো, -0.5। কীভাবে আমাদের স্থিতিস্থাপকতা বের করতে হয় বোঝা গেছে, এইভাবেই আমাদের বের করতে হবে। এরপরে তোমাদের সৃজনশীল আমরা আলাদাভাবে করাবো। সো এখানে একটা কয়টা দেওয়া আছে, বাট এগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এগুলো শেষ করে ফেলতে পারবো। তো এই যে দেখো, এখানে একটা চিত্র দিয়ে দিছে, চিত্রটা যদি মনে হয় বোঝা যাচ্ছে না, তো চিত্রটা এমন দেওয়া আছে, দেখে নিই একটু, লাস্ট এটাই আমাদের। তো এইভাবে দেওয়া আছে যে ওয়াই, এখানে দেওয়া আছে এক্স, চিত্রটা দেওয়া আছে এই যে ডি রেখা একটা দেওয়া থাকলো ডি, এটাকে বলছে যে কয়টা বিন্দু আছে, এ আর বি দুইটা বিন্দু আছে, ঠিক আছে। তো এ বিন্দু এইটা, বি বিন্দু এইটা, এখানে বলছে এ যে হচ্ছে 3, এখানে 2, এখানে এমনি 1 লিখছে, আর এখানে লিখছে 2, আর এইভাবেই এখানে বি, এটা হচ্ছে 4 6। তো এইটাই আছে, এইটার এখানে পি মানে দাম বোঝাচ্ছে যে পি আমার এই দিক বরাবর, আমরা যেগুলো এতক্ষণ থেকে বলে আসতেছি। আর এক্স মানে কি, এখানে আমার হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স এর কথাই বোঝাচ্ছে। তাহলে এক্স দ্রব্যের চাহিদা সমীকরণ নির্ণয় করো। চাহিদা সমীকরণ কিভাবে নির্ণয় করে, আমরা শিখছি না যে কিউ ডি মাইনাস Q1 বাই Q1 মাইনাস Q2 সমান সমান পি মাইনাস P1 P1 মাইনাস P2, আমরা এভাবে শিখছি না, শিখছি কিনা বলো। তো এইভাবে আমাদের কি করতে হয়, সমীকরণ বের করতে হয়। তাহলে আমরা এইভাবে কি করব, এখানে মানগুলো তো এই যে 3 2 দেওয়াই আছে, 4 6 দেওয়াই আছে। প্রথম অবস্থায় যদি আমি 3 নেই, এটাকে যদি আমি P1 ধরি, তাহলে আমার P2 হচ্ছে এইটা, তাই তো। আমার Q1 এইটা, Q1, আর এটা হচ্ছে Q2, বোঝা গেছে। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু চেষ্টা করবো বাসায়, কিন্তু আবার ভাবে না যে আমি তোমাদেরকে করাবো না, আমি আজকে জাস্ট থিওরিগুলো ক্লিয়ার করলাম। তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা তোমরা, সমস্যা নাই, ক্লাসটা মনোযোগ করবা। যদি সমস্যা হয় রেকর্ড ক্লাস, এটা আবারও করা যাবে, সুন্দর মতো করে ফেলবা, ঠিক আছে। তো আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা আমরা একদিনে শেষ করে দিলাম আমরা। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, মানে যদি না বোঝা আবার করবা, একটু রিপিট করবা, টেস্ট পেপার দেখবা, আর যদি কোনো সমস্যা হয় এগুলো তো আমাদের পেজে আমাদের কমেন্ট করে দিবা। এগুলো আমিও ইনশাল্লাহ তোমাদের ইকোনমিক্সে যত সমস্যা আছে সবগুলো শেষ করতে চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।